আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তাপগতিবিদ্যার সেকেন্ড ক্লাসে চলে এসেছি 10 মিনিট স্কুল এইচএসসি 22 ক্র্যাশ কোর্সে। তো আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। আমি আজকের ক্লাসটা নেবার আগে আজকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছিলাম তোমরা প্রিভিয়াস ক্লাসের যেন যে সূত্রগুলো শিখেছি ভাইয়া বা যে সূত্রগুলো আলাদা করে আমি টেকনিকগুলো দেখিয়েছি সেগুলো একটু ভালো করে দেখে রাখো। আশা করি তোমরা যারা আজকে ক্লাসে যুক্ত আছো সবাই কম বেশি গত ক্লাসের লেকচারটা দেখেছো। তাছাড়াও যদি কিছু জায়গায় সমস্যা থাকে সেগুলো তো ভাইয়া এদিকে আলোচনা করবোই, এবং আজকের ক্লাসটা ম্যাথ নিয়ে হবে বেশিরভাগ। তো তোমরা একটু জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। যদি তোমরা এই দুই জিনিস আমাকে কনফার্ম করো যে না ভাই আপনার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছি এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তো একটু দ্রুত জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। একটু দ্রুত ভাইয়াকে জানিয়ে দাও। সাউন্ড কম বলতেছো কয়েকজন, সাউন্ড লো। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি সাউন্ডটা লো কেন। এখন একটু জানাও তো তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি? লো হওয়ার কথা না, অল ক্লিয়ার থাকার কথা। একটু জানিয়ে দাও এখন সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। মাত্র 84 জন জয়েন করেছো, বাকিরা জয়েন করতে করতে আর 1 মিনিট আমরা অপেক্ষা করি। বাকিরা জয়েন করলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। বাকিরা জয়েন করলেই আমরা ক্লাস নেওয়া শুরু করে দিব। এখন বলো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। এখন সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এখন সবার সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আরিফ খান জয় বলছো প্রথমবার আপনার ক্লাস করতে আসলাম। গত ক্লাসটা কিন্তু একটু দেখে রাখা উচিত, গত ক্লাসটার উপর বেস করে কিন্তু আজকে ক্লাসটা হবে। আতিকা চলে এসেছো, অনেকেই চলে এসেছো। আদিবা সুলতানা, আকিফ, তাহফিম, রাইয়ান আল আমিন, জিৎ ব্যানার্জি, অনেকেই চলে এসেছো। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। সাউন্ড এখন সব ঠিকঠাক থাকার কথা। তৌহিদুল হাসান বলছো সাউন্ড কম, সাউন্ড এখন ঠিকঠাক থাকার কথা। আমার এখানে আমি একটু শুনে নিই। হ্যাঁ, এখানে একদম সব ঠিকঠাক আছে। ওকে ফাইন, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। আজকের ক্লাসে আমরা গত ক্লাসে যে কনসেপ্টগুলো পড়েছি, এক স্থির বিন্দু নীতি, দ্বি স্থির বিন্দু নীতি, এই দুইটা নীতি কাজে লাগিয়ে কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। এই ম্যাথ প্রবলেমগুলো এইচএসসি এবং অ্যাডমিশন বোথ দুইটার ক্ষেত্রেই খুবই খুবই জরুরি। আজকের ক্লাসে আমরা কয়েকটা কুইজও দিব তোমাদেরকে। আমি 2 মিনিটের জন্য কিছু ম্যাথ প্রবলেম করতে দিব। 2 মিনিটের মধ্যে কারা কারা সঠিক উত্তর দাও সেই জিনিসটা কিন্তু আমরা পরবর্তীতে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব বা তাদেরকে ইন্সপায়ার করব আমরা। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমাদের তাপগতিবিদ্যার লেকচার 2। আজকে ক্লাসটা বলেছি ম্যাথ নিয়ে, তাই খাতা কলম ক্যালকুলেটরটা মাস্ট সবাই হাতে রাখো, কারণ আমি ক্যালকুলেটরের অনেকগুলো টেকনিক কিন্তু তোমাদেরকে ম্যাথগুলোর মাঝখানে মাঝখানে শিখিয়ে দিব। সো ক্যালকুলেটরটা অবশ্যই সাথে রাখবা, খাতা কলম তো থাকবেই। আচ্ছা তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমাদের একদম প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে আজকের ক্লাসটা, হ্যাঁ, তো আজকের ক্লাসে একদম প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব একটা ম্যাথ প্রবলেম। একটু দ্রুত যারা যারা এই ক্লাসে আছো 30 সেকেন্ড সময় একটু ম্যাথটা খাতায় তুলে ফেলো, তারপরে ভাইয়া ম্যাথটা সলভ করে দিচ্ছি। ম্যাথটা একটু দ্রুত খাতায় তুলে ফেলো, তারপরে ভাইয়া সলভ করিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি, রয়মার স্কেলে বরফ বিন্দু 0 ডিগ্রি আর ও বাষ্পবিন্দু 80 ডিগ্রি আর যখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হবে তখন তার রয়মার স্কেলে কত। একটু দ্রুত তুলে ফেলো, 30 সেকেন্ড সময় তোমাদের হাতে ম্যাথের প্রশ্নটা তুলে ফেলার জন্য। 30 সেকেন্ড সময়, একটু দ্রুত তোমরা প্রশ্নটা তুলে ফেলো। আমি তোমাদেরকে এই প্রবলেমগুলো কিভাবে করতে হয়, দ্রুততার সহিত কিভাবে করতে হয় সেই জিনিসটা নিয়ে ভালোভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো দ্রুত একটু ম্যাথ প্রবলেমগুলো তুলে ফেলো। যেগুলো বেসিক রিলেটেড পড়া সেগুলো আমি বলবো যে তোলা দরকার নেই, ওগুলোর স্লাইড আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব পড়ানোর মাঝখানে, কিন্তু ম্যাথগুলো অবশ্যই আমরা সবাই যেন খাতায় তুলি এবং একসাথে সলভ করি। রয়মার স্কেলে বরফ বিন্দু 0 ডিগ্রি আর ও বাষ্পবিন্দু 80 ডিগ্রি আর যখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তখন তার রয়মার স্কেলে কত। ওকে,
তো এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে, এইচএসসিতে আসতে পারে। তো এই প্রবলেমগুলো যখন করবা একদম শুরুতে, আশা করি সবাই যারা যারা ক্লাসটা করতেছো 30 সেকেন্ড সময়ের মধ্যে তুলে ফেলছো, এন্ড যারা তুলে নাই তারাও তুলতে থাকো। আমি জাস্ট ম্যাথের কিছু ব্যাকগ্রাউন্ড বলার আগে, রয়মার স্কেল কিন্তু একটা স্কেল, রাইট? সো এই যে স্কেলটা রয়মার স্কেল, এই স্কেলটার জন্য কিন্তু আমাদের বরফ বিন্দু, বাষ্পবিন্দু বা এগুলো কিন্তু মুখস্থ রাখা দরকার নেই। 0 ডিগ্রি আর বরফ বিন্দু তার বাষ্পবিন্দু 80 ডিগ্রি আর মুখস্থ রাখা দরকার নেই। বাট এগুলো যদি আসে কিভাবে করব, আমি যদি ছাত্র হতাম, ছাত্র হিসেবে কিভাবে করতাম সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের এই দুইটা জিনিস এঁকে ফেলতে হবে। এই যে দুইটা স্কেল আমি আঁকছি ভার্টিক্যাল, এটা এঁকে ফেলতে হবে। এটা কিভাবে আঁকতে হয় খুবই সিম্পল, আমি জাস্ট দেখাই দিই। জাস্ট দুইটা দাগ টানবা পাশে পাশে, দাগ টানার পরে তুমি যেইটা একটা জিনিস তো প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে আমাদের এখানে রয়মার স্কেল দেওয়া আছে, প্রশ্নে যেটা দেওয়া আছে সেইটার বরফ বিন্দু যেটা সেটাকে নিচে লিখবা 0 ডিগ্রি আর, আর বাষ্পবিন্দু যেটা 80 ডিগ্রি আর দেওয়া এটাকে ওপরে লিখবা 80 ডিগ্রি আর। ঠিক আছে, লিখলাম আমি। অ্যান্ড তোমাদেরকে কোন স্কেলে নিতে বলছে জিনিসটাকে? সেলসিয়াস স্কেলে নিতে বলছে। বলছে যখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি তখন তার রয়মার স্কেলে কত, তার মানে আরেকটা স্কেলে কি আঁকবা? সেলসিয়াসেরটা। আর সেলসিয়াসটা কিন্তু তোমাকে আলাদা করে বলে দিবে না, এটা তোমাদের মুখস্থ থাকতে হবে। সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু কত? 0 ডিগ্রি। বাষ্প বিন্দু কত? 100 ডিগ্রি। ঠিক আছে, সি দিয়ে দিলাম আমি। এই দুইটা জিনিস এঁকে ফেলবা। সো আমার এখানে অলরেডি আঁকা আছে। সো প্রত্যেকটা প্রবলেম এরকম যদি কনভার্সন রিলেটেড প্রবলেম থাকে এরকম এঁকে ফেলবা। এঁকে ফেলার পরে তোমাকে বলছে কি, যখন তাপমাত্রা 20 ডিগ্রি, কার 20 ডিগ্রি? সেলসিয়াসের 20 ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি কোথায় দাগটা টানবো? আমি দাগটা টানবো এই জায়গায়। আমি এইখানে 20 বরাবর একটা আনুমানিক একটা দাগ টানলাম 20 ডিগ্রি সেলসিয়াস। তখন সেইটা বরাবর এই দিকে গেলে এই জায়গায় পয়েন্টটা কত ডিগ্রি আর, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, সো এখন আমি যখন স্টুডেন্ট হিসেবে ম্যাথটা করবো আমি কিভাবে করবো সেটা দেখাই। আমি একটা সমান সমান দিতাম, এই পাশে একটা দাগ টানতাম, এই পাশে একটা দাগ টানতাম। তারপরে আমি কি করতাম, আমি এক সমান সমানের এক পাশে রয়মার স্কেল নিয়ে কাজ করব, সমান সমানের আরেক পাশে আমি ডিগ্রি সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করব। এই পাশে ধরো রয়মার স্কেল নিয়ে আমি কাজ করব। তাহলে এই পাশে আমার বের করতে হবে কাকে? ওকে। সো এইটা কে আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি আমি আর কে বের করব। এই যে এই জায়গায় যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমি ধরে নিচ্ছি কত? আর। তাহলে আর আর মাইনাস 0, খেয়াল করো ভাইয়া কিভাবে করছে, আর মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0। আমি আবার বলতেছি কি করছি আমি এখানে, আমি যেটাকে বের করব তো সেইটা বিয়োগ দিব নিচেরটা, গেল লব। হরে কি করব, সবার উপরে যেটা অর্থাৎ বাষ্পবিন্দু মাইনাস দিব কি? মাইনাস দিব আমাদের সেই পরের যে লাস্টে যে বিন্দুটা অর্থাৎ আমাদের যে বরফ বিন্দু, বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু। তার মানে যেটা বের করবো ডিভাইডেড বাই, যেটা বের করব ওইটা বিয়োগ বরফ বিন্দু, আর বাষ্পবিন্দু বিয়োগ বরফ বিন্দু। এই দুটো জিনিস গেল। সেম কাজটা এবার সমান সমানের এই পাশেও করব। 20 বিয়োগ 0, 20 বিয়োগ 0 ডিভাইডেড বাই কত হবে? 100 বিয়োগ 0, 100 বিয়োগ 0। তাহলে দেখো আমার ইকুয়েশন কিন্তু দাঁড়ায় গেল। তো যারা যারা সূত্র আকারে করতে চাও তারা সূত্র আকারেও করতে পারো, কিন্তু আমি এভাবে করতাম কেন, এটার কারণটা আজকের ক্লাসেই বিভিন্ন ম্যাথ যখন করবো তখন বুঝতে পারবা যে ভাইয়া কেন এই ম্যাথগুলা এইভাবে করতে বলছে বা এইভাবে করাচ্ছে। সো আমি আবার দেখাই, যেটা বের করবো ওইটা বিয়োগ নিচেরটা ডিভাইডেড বাই, মানে ভগ্নাংশের নিচে ওপরেরটা বিয়োগ নিচেরটা গেল। এবার এটার জন্য সেম, যেটা বের করবো ওইটার ইকুইভ্যালেন্ট বা বরাবরটা বিয়োগ নিচেরটা ডিভাইডেড বাই সবার উপরে বরফ বাষ্পবিন্দু বিয়োগ বরফ বিন্দু 100 বিয়োগ 0। তো লিখলাম। তাহলে এখানে আমার 1 সমীকরণ 51 চলে আসলো। এখান থেকে আর আমি বের করবো, তাই না? এটা মুখে মুখে করা যায়। আর ইকুয়াল টু কত? 20/80 ইন্টু 80, তাই না? আমরা মুখে মুখে এই জিনিসগুলো কিন্তু করে ফেলতে পারবো। সো আচ্ছা সরি আমার ভুল গেছে, আর বাই এখানে উল্টা লিখছি আমি। আর বাই 80, 80টা যাবে উপরে, আর এখানে কি আছে? সরি 20/100 আছে, 20/100, 80টাকে আমি এই পাশে দিচ্ছি গুণাকার। তাহলে আমরা এরপর ডিরেক্টলি বের করে ফেলবো 1/5 ইন্টু 100, দ্যাট মিনস 80কে 5 দিয়ে ভাগ দিবে। 80কে 5 দিয়ে ভাগ দিলে কত থাকে? 16 ডিগ্রি। দ্যাট মিনস আমার এটা আসবে কি? 16 ডিগ্রি আর। তার মানে আর মানে আমরা এটা বোঝাচ্ছি রয়মার স্কেলে 20 ডিগ্রির সমতুল্য তাপমাত্রা হচ্ছে আর কত সমান? 16 ডিগ্রি আর এর সমান 16 ডিগ্রি রয়মার, এটা বোঝাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট ম্যাথটা কিন্তু ডান। আমাদের ফার্স্ট ম্যাথটা কিন্তু ডান। ফার্স্ট ম্যাথটা খুবই ইজি ছিল, জাস্ট আমি ফার্স্ট ম্যাথটা দেখাইছি টেকনিকটা বোঝার জন্য। তো তোমরা টেকনিকটা আশা করি এই ম্যাথটাতে বুঝতে পারছো। যারা যারা তুলবা একটু দ্রুত তুলে ফেলো, 10 সেকেন্ড সময়। এই জিনিসটা একটু দ্রুত তুলে ফেলো, এই জিনিসটা একটু দ্রুত তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো।
এই জিনিসটা একটু দ্রুত তুলে ফেলো। ওকে, আজকে ক্লাসটা 2 নাম্বার ক্লাস তাপগতিবিদ্যার, ক্যাপশনে ভুল আসছিল, ক্যাপশনটা আমি ঠিক করে দিছি। সো আশা করি এই ম্যাথটা তোমাদের তোলা হয়ে গেছে। খুবই সিম্পল ম্যাথ ছিল, তেমন কঠিন কিছুই কিন্তু ছিল না। সো আমরা এভাবে ডিরেক্টলি করে ফেলছি। ওকে, আর যারা যারা সূত্র দিয়ে করতে চাও তারা সূত্র দিয়ে করতে পারো। সূত্র বলতে কোনটা বোঝাচ্ছি, যে গত ক্লাসে যে সূত্রটা শিখাইছি, সূত্র দিয়ে করতে চাইলে সূত্র দিয়ে করতে পারো। আমি আজকে সূত্র না, বরং টেকনিক দিয়ে করতে শিখাচ্ছি। এই সূত্র দিয়েও কেউ চাইলে করতে পারো। এই সূত্র দিয়ে করলেও এইভাবে আসবে, একই জিনিস। তো আমি টেকনিক দিয়ে দেখাইছি, এখানেও জাস্ট ভ্যালুগুলো বসাইলে আসতো, ঠিক আছে। সো আমি টেকনিক দিয়ে তোমাদেরকে আজকে করতে শেখাবো। সো আমরা যেভাবে করছি সেভাবে করাটাই ওয়াইজ, এইভাবে সূত্রের চেয়ে। কেন ওয়াইজ একটু পরেই বুঝতে পারবা। ওকে ফাইন, তাহলে ফার্স্ট প্রবলেম আমাদের চলে গেলে, এবার সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে মান সমান। এটা হয়তো অনেকেই সরাসরি পারো, বাট স্টিল আমরা টেকনিক দিয়ে করতে শেখাবো। এই টাইপের প্রবলেম যখন আসবে আমাদের কাজ কি, সেলসিয়াসের জন্য আর ফারেনহাইটের জন্য দুইটা স্কেল এঁকে ফেলা। আইকে ফেলছি আমি দুইটা স্কেল। সেলসিয়াসের বাষ্পবিন্দু কত 100, বরফ বিন্দু কত 0 দিছি। ফারেনহাইটের বাষ্পবিন্দু কত 212 আর বরফ বিন্দু কত 32 আমি দিছি। দুইটা জিনিস, একটাতে সেলসিয়াস স্কেল, একটাতে ফারেনহাইট স্কেল। আমাকে বলছে এমন একটা পয়েন্ট বের করো, মানে এমন একটা ডিগ্রি সেলসিয়াসের মান বের করো যেটার বরাবর তুমি যদি যাও, মানে সমতুল্য তুমি যদি ফারেনহাইট স্কেলের মানটা বের করো, সেই মানটাও কার সমান আসবে, মানে যেই ফারেনহাইটের মানটা তুমি বের করবা সেই মানটাও আমার সি এর সমান আসবে। এটাই হচ্ছে প্রশ্নের মূল কথা। কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে সমান সমান মান আসবে, মানে একই মান। একটা তাপমাত্রায় নরমালি আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান 212 ডিগ্রি। বলছে কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াসের মান যেটা, ওইটার জন্য যে ফারেনহাইটের মান আসবে ওইটাও ডিগ্রি সেলসিয়াসের মানেরই সমান হবে। তাহলে চলো এই প্রবলেমটা যখন আমরা করতে যাব, সো আমি একটা সি এর বরাবর একটা এফ বের করব, রাইট। তো ধরে নাও সি আর এফ এই দুইটা দিয়ে আমরা সম্পর্ক দ্রুত করে ফেলি। সো সমান সমান দিব, আমি টেকনিক দিয়ে করতে শেখাচ্ছি তোমাদের। দুইটা দাগ দিলাম, দেওয়ার পরে আমি এক পাশে কি করব, একটা দাগ অনুসারে কাজ করব। সো আমি এই স্কেলটার কাজ করতেছি সমান সমানের এই পাশে, লাল স্কেলটার কাজ করতেছি সমান সমানের এই পাশে। তো দেখো করি ভাইয়া, তাহলে আমি কি লিখবো, সি মাইনাস 0, এটা বিয়োগ এটা করলাম, ডিভাইডেড বাই কি করব 100 মাইনাস 0, 100 মাইনাস 0, এই পাশটা ডান আমার। এবার আসি ওই পাশটাতে, ওই পাশটাতে কি করব, এফ মাইনাস 32, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কি 212 মাইনাস 32, 212 মাইনাস 32। তো আমি দিয়ে ফেললাম। এখন শর্তটা বসানোর পালা। সি আর এফ দুইটা কি হইতে হবে, সমান হইতে হবে। তার মানে আমি যে কোনো একটাকে পাল্টাই দিই। আমি ধরো সাপোজ এই সিটাকে পাল্টাই দিই, পরের লাইনে গেলাম, পরের লাইনে যে প্রথম লাইনটা তো লিখছি সি দিয়েই, পরের লাইনে গেলাম, পরের লাইনে সি এর জায়গায় কি লিখে দিছি, এফ লিখে দিই, কারণ যাহাই সি তাহাই এফ, এটাই শর্ত। পরে প্রথমে সূত্র লিখলাম, মানে সূত্র মানে টেকনিকটা বসাইলাম, তারপরে লাইনে কি করলাম, পাল্টাই দিলাম শর্তটা অনুসারে। সো এখন আমি কি কাকে বের করব, এফ কে বের করব। সো আমার এফ কে একবারই বের করে ফেলি, এফ ইকুয়াল টু এখানে কত আসতেছে। আচ্ছা, এই প্রবলেমগুলো যখন তোমরা করতে যাবা না, ক্যালকুলেটরে একটা টেকনিক দেখাই দিচ্ছি ভাইয়া, ডিরেক্ট করবা, এর পরের লাইনে ডিরেক্ট অ্যান্সার লিখবা। টেকনিকটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। সবাই আমার ক্যালকুলেটরটা তো আশা করি দেখতে পাচ্ছ। যারা যারা 991 EX ক্যালকুলেটর বা ES প্লাস ক্যালকুলেটর ব্যবহার না করতেছো, MS ব্যবহার করতেছো, তাদেরকে আমার সাজেশন হলো প্রথমতই তোমরা EX বা ES প্লাস এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করো। কারণ বুয়েট অ্যাডমিশন টেস্ট বা বোর্ড পরীক্ষার অ্যাডমিশন টেস্ট এখানে তোমার দ্রুত করতে হবে, এন্ড দ্রুত করার জন্য এই ক্যালকুলেটরগুলো তোমার জন্য মাস্ট। সো চলো আমরা এই ক্যালকুলেটরে কিভাবে করবা সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। ওকে, তো আমরা যখন এই জিনিসটা করব তখন প্রথমে কি করব, প্রথমে এই ইকুয়েশনটা যেটা আছে না, এই ইকুয়েশনটা তুলবো। দেখো কিভাবে তুলি ভাইয়া, এই ইকুয়েশনটা প্রথমে তুলবো। কিভাবে তুলি, আমি প্রথমে ভগ্নাংশ দিলাম, এফ এর জায়গায় আমি এক্স লিখবো। তো এক্স লিখি, চলো আমি এটা দিয়ে এক্স দিলাম, এক্স, তারপরে মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। কি লিখছি ভাইয়া তো বুঝতেই পারছো, এক্স মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0, মানে আমি এফ কে এক্স হিসেবে ধরছি। এই যে জায়গায় যেমন এফ আছে, এফটাকে এক্স হিসেবে ধরছি, কারণ আমার আননোন এক্স। এরপরে আমি ইকুয়াল সাইন দিব, তাই না? এখানে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল কিভাবে দিব, তোমরা কিন্তু এই ইকুয়ালটা দিবা না, তোমরা দিবা কোন ইকুয়ালটা, আলফা বাটন ক্লিক করলাম, তারপরে নিচে ক্যালক বাটনটা আছে, ক্যালক বাটনটা ক্লিক করবা। তাহলে দেখো আলফা দিয়ে আলফার নিচের বাটনটা যদি ক্লিক করো তাহলে তোমার সমান সমান কিন্তু চলে আসলো, সমান সমান চলে আসলো। দেন আবার ভগ্নাংশ দিবা, আবার ভগ্নাংশ সাইন। এরপরে কি লিখবা, এরপরে লিখবা এফ মাইনাস 32 ডিভাইড বাই 212 মাইনাস 32, মানে এই যে এটা এফ মাইনাস 32 212 মাইনাস 32। তাহলে চলো এবার আবার লিখি,
এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। তো আমরা কি লিখলাম, এই ইকুয়েশনটা লিখলাম, ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা লিখলাম। এই ইকুয়েশনটাই আমরা কি করব, এখন সলভ করব কিভাবে, শিফট দিব ভাইয়া, শিফট দিলাম, তারপরে ভাইয়া ক্যালক দিব, এই যে ক্যালক, শিফটের নিচে বাটনটা এটা দিব, ক্যালক দিলাম। এরপরে কি করব, এরপরে যেটা আসলে দেখা দরকার না, এরপরে আমরা সমান সমান যে বাটনটা আছে এই যে এটা প্রেস করব, সমান সমানটা প্রেস করলাম। প্রেস করার পরে দেখো আমার এক্স কত আসছে, -40। আমি ক্যালকুলেটরের টেকনিকটা আস্তে আস্তে দেখাইছি, তাই তোমাদের সময় লাগছে, কিন্তু এই টেকনিকটা যদি আমরা ইউজ করি খুবই দ্রুত কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। সো আমার এখানে এক্স কত আসছে, -40। দ্যাট মিনস এটা আসলে কার ভ্যালু চলে আসছে, এফ এর ভ্যালু চলে আসছে -40। সো আমার দেখো মাঝখানে কি অনেকগুলো ক্যালকুলেশন করতে হইতো না, পক্ষান্তর করতে হইতো, আর গুণন করতে হইতো, এগুলো না করে ডিরেক্ট আমি ক্যালকুলেটরের উপরে ছেড়ে দিলাম, ক্যালকুলেটর আমাকে এই অ্যান্সারটা এনে দিয়ে দিল। সো আমরা এইভাবে ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্টলি এক সমীকরণ এক আননোন, যখনই দেখছি একটা সমীকরণ একটাই আননোন এফ, তখনই আমরা এইভাবে করে ফেলতে পারবো, যে কোনো সমীকরণের জন্য এটা প্রযোজ্য করতে পারবো। তাহলে আমরা কি পাইছি, এফ ইকুয়াল টু -40, অর্থাৎ -40 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রার বরাবর তুমি সেলসিয়াস তাপমাত্রাটা সমতুল্য, সেলসিয়াস তাপমাত্রাটাও কত, -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমরা শর্তটাই বসাইছি কি, সি ইকুয়াল টু এফ, এই সি ইকুয়াল টু এফ বসাই কিন্তু আমরা এই জিনিসটা পাইছি। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটার মাধ্যমে কি শিখলা, টেকনিকটা শিখলা ক্যালকুলেটরের, এক সমীকরণ থেকে কিভাবে এক আননোন বের করতে হয়, মাঝখানে কোনো হিসাব লাগবে না, জাস্ট এইরকম একটা সমীকরণ বের করবো, তারপরে এটা চলে আসবে। তাহলে বুয়েট এক্সাম বলো বা যে কোনো এক্সাম বলো, আমরা এই 3টা লাইন লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করে ভাইয়া বোর্ডে কিভাবে করলে হবে কিনা, বোর্ডের জন্য সাজেস্ট করবো এটা আগে একটা সূত্রটা লিখে রেখো। একটু আগে দেখলাম যে টি মাইনাস টি আইস ডিভাইড বাই টি স্টিম মাইনাস টি আইস ইকুয়াল টু টি প্রাইম মাইনাস টি প্রাইম আইস ডিভাইড বাই টি স্টিম, টি প্রাইম স্টিম মাইনাস টি প্রাইম আইস। এই ইকুয়েশনটা লিখে রাখো বোর্ড পরীক্ষার জন্য, বাট বাকি প্রসেসগুলো এইভাবে করলে তোমাকে নাম্বার দিতে বাধ্য, নাম্বার তুমি এখান থেকে পাবা। তাহলে এই ইকুয়েশনটা আমরা দেখলাম, এই ইকুয়েশনটা দিয়ে কিভাবে সলভ করতে হয়। তাহলে এই প্রবলেমটা আমাদের ডান, এই প্রবলেমটা আমরা সমাধান করছি। এবার আমি আসি এই প্রবলেমটাতে। এই প্রবলেমটা একটু তুলে ফেলো তো, 30 সেকেন্ড সময় তোমাদের, 30 সেকেন্ড সময় একটু তুলে ফেলো, এই প্রবলেমটা একটু তুলে ফেলো। একজন প্রশ্ন করছো, এ ভাইয়া এক্স কিভাবে লেখে, আলফা ক্লিক করে, এক্স লেখা আছে ক্যালকুলেটরে, আলফা ক্লিক করে এক্স এর একটা বাটন আছে দেখবা, ওই ভগ্নাংশ এন্ডিং ব্র্যাকেট যেটা, সেটা যদি দাও তাহলে দেখবে এক্স লেখা হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। এন্ড যারা যারা ক্যালকুলেটর ব্যবহার দেখতে পারেনি, গত ক্লাসেও কিন্তু আমি ক্যালকুলেটর টেকনিকের ভিডিওগুলো দিয়েছিলাম, তোমরা ফাঁকি দিছো, ক্যালকুলেটর টেকনিকের ভিডিও কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে বোঝানো আছে। আজকের ক্লাসে যারা ক্যালকুলেটর টেকনিক এখন পরে জয়েন করছো, তারা আবার ক্লাসটা যখন প্রথম থেকে হবে, মানে শেষ হয়ে যাবে, প্রথম থেকে দেখবা, তখন দেখে নিও। ওকে ফাইন, তাহলে চলো আমরা এই প্রবলেমটা দিয়ে শুরু করি। এই 30 সেকেন্ড সময় এই প্রবলেমটা তুললে আমাকে একটু বলো, একটু দ্রুত এই প্রবলেমটা তুলে ফেলো, তুললে আমাকে একটু বলো, এই প্রবলেমটা একটু তুলে ফেলো, তুলে আমাকে একটু বলো এই প্রবলেমটা। দ্রুত তুললে আমাকে একটু বলো। মনির খান অলরেডি সলভ করে ফেলছো, 30.65, ইভান সরকার 30.65, মুন জিন্নাত, জান তুলসি, মিম তুলসি, আকিব তাহমিদ তুলসি। ওকে ফাইন, তো আমি আরেকটা প্রবলেমে যদি দেখি ক্যালকুলেটর টেকনিক ব্যবহার করা যায়, আমি ব্যবহার করে দেখাবো যদি থাকে সামনে। ভালো করে দেখবা, মনোযোগ দিয়ে দেখবা কি বলছে এই প্রবলেমে। কোন থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক 0.5 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 101 ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই থার্মোমিটারে পাঠ কত। তো দ্যাট মিনস আমাকে এখানে যে থার্মোমিটারটা দেওয়া আছে 0.5 ডিগ্রি 101 ডিগ্রি, এই থার্মোমিটার কি সঠিক স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল না, এটা বাজারে যে কোনো একটা স্কেল হইতে পারে বা ত্রুটিপূর্ণ স্কেল হইতে পারে, বাজারের যে কোনো একটা স্কেল হইতে পারে অথবা ত্রুটিপূর্ণ স্কেল হইতে পারে, ডিগ্রি সেলসিয়াসও না ফারেনহাইটও না। তো আমি প্রথমে কি করব, দাগ টাইনে ফেলবো, দাগ টাইনে ফেলছি। আমি কি করব, আমার কোনটার সাথে তুলনা করতে বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস একটা দাগ টানবো সেলসিয়াসের জন্য, আর একটা দাগ টানবো যেটা দেয়া আছে সেটার জন্য। সো আমি দাগের নিচে কি দিব, নিম্ন স্থিরাঙ্ক 0.5, উপরে কি দিব, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 101। তাহলে এটা আমার গেল ত্রুটিপূর্ণ স্কেলের। সেলসিয়াস স্কেল যেটা আমরা জানি সেটা কিন্তু বলে দিবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেলসিয়াস স্কেলের জন্য ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, নিম্ন স্থিরাঙ্ক কত, 0। তো 100 0 দিয়ে ফেলছি। তারপরের কাজ একদম ইজি, তারপরে আমি সমান সমান দিব, দুইটা ভগ্নাংশের দাগ দিব। তারপরে আমি কি করব, আমার টার্গেট কি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন এখানে, এটা তো সেলসিয়াস দাগটা নাকি, সেলসিয়াসেরটা যখন এইখানে 30 ডিগ্রি সেলসিয়াস, তখন এইটার বরাবর
এটার বরাবর এই জায়গায় কত, এই জায়গায় মানটা কত, এটা তোমার কাছে জানতে চাই স্যার কি। তো এই জিনিসটাকে আমরা ধরে নিই, চলো এই জিনিসটাকে আমরা ধরে নিই এক্স কে আমরা বের করব, সাপোজ আমরা বের করবো। সো এক্স কে যদি আমরা বের করতে চাই তাহলে চলো প্রথমে এই স্কেলটা নিয়ে, প্রথমে ওই স্কেলটা নিয়ে দেখি, তারপর এটা নিয়ে আসি। তাহলে আমি কি লিখবো, এক্স মাইনাস 0.5, এক্স মাইনাস 0.5 ডিভাইডেড বাই এ যাব, নিচে যেয়ে কি করব 101 মাইনাস 0.5, 101 মাইনাস 0.5, এই পাঁচটা ডান, আমার ত্রুটিপূর্ণ স্কেলের লেখাটা ডান। এরপর ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য এই জায়গায় লিখবো 30 মাইনাস 0, 30 মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, 100 মাইনাস 0। তো আমার কিন্তু লেখা শেষ, আমার যখন লেখা শেষ তারপরে কি আমি সলভটা করব। এটা ডিরেক্টলি করা যায়, এটার জন্য টেকনিক আলাদা করে লাগে না। তারপরও আমি টেকনিক ওয়াইজ তোমাদেরকে একটু দেখাই দিই, যেহেতু আগের বার তোমরা অনেকেই টেকনিক করতেছিলা। আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে তোলা, এটাকে ক্যালকুলেটরে চলো তুলি, দ্রুত করে তুলবো, ঠিক আছে। আমি ভগ্নাংশ সাইন দিলাম, এক্স লিখবো, এক্স কে আলফা ক্লিক করলাম, তারপরে এইটা ক্লিক করলাম, এটা। তো আমার এক্স লেখা হলো, তাহলে কি হলো এক্স মাইনাস 0.5 ডিভাইডেড বাই 101 মাইনাস 0.5 দিলাম, তারপরে ইকুয়াল দিব, ইকুয়াল দিলাম। ইকুয়াল কিভাবে দেয় একটু দেখে নাও, ইকুয়াল কিভাবে দেয় একটু দেখে নাও। ইকুয়াল দিবা তুমি হচ্ছে আলফা ক্লিক করবা, আলফা ক্লিক করছো, তারপর এটা ক্লিক করবা, ক্যাল ক্লিক করবা, করছো, আলফা ক্লিক করছো আর ক্যাল ক্লিক করছো, ওকে ফাইন। এরপরে তুমি ভগ্নাংশ সাইনটা এখানে দিয়ে 30 বিয়োগ 0 ডিভাইডেড বাই 100 বিয়োগ 0। তাহলে আমি এই ইকুয়েশনটা লিখে ফেলছি। লিখে যখন ফেলা শেষ তারপরে সলভ করব। কিভাবে করব, শিফট ক্লিক করব, শিফট লেখার পরে তারপরে সেই আলফার নিচের বাটনটা ক্যালক, যেটা এই যে এটা এটা কি করব, ক্যাল ক্লিক করব, ক্যাল ক্লিক করলাম, তারপরে কি করব, তারপরে এই ইকুয়ালটা, যেটা এই ইকুয়ালটা ক্লিক করব, সেই ইকুয়ালটা ক্লিক করলাম। তাহলে আমার আসছে কত 30.65, আমার চলে আসছে অ্যান্সার 30.65। তাহলে আমরা ডিরেক্টলি এভাবে ক্যালকুলেটরে কিন্তু সলভ করে ফেলতে পারি। তাহলে আমাদের ডিরেক্টলি এক্স চলে আসছে 30.65। যখন দ্রুত এরকম এক্সাম দিতে থাকবে তখন তোমাদের এইভাবে করাটা খুবই কাজে দিবে, মানে দ্রুত যখন করা দরকার তখন এইভাবে করাটা খুবই কাজে, 2 লাইনের মধ্যে ম্যাথ শেষ, তাই না? কতক্ষণ লাগছে বলতে গেলে, যদি আমি বলে বলে করাইছি, কিন্তু যদি নিজে নিজে করতাম বা তোমরা যদি নিজে নিজে করো এইভাবে, দেখবো কতক্ষণ লাগবে, বড় জোর তোমাদের 1 মিনিট লাগবে বা 1.5 মিনিট লাগবে। সো এই স্পিডটা আসলে আমাদের আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে, যারা যারা ইঞ্জিনিয়ার হতে চাও। বা এছাড়াও বোর্ড পরীক্ষায় এমসিকিউ কিন্তু খুবই ফাস্ট করতে হয়, সো এমসিকিউর জন্য এই স্পিডটা কিন্তু কাজে লাগবে। তাহলে আশা করি এই প্রবলেমটা তোমরা সবাই বুঝছো, ডিরেক্ট ক্যালকুলেটরে আমরা সলভ করছি, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই প্রবলেমটাও ডান, ওকে। তাহলে আমরা এইভাবে ডিরেক্টলি করে ফেলতে পারি, আমাদের এত বড় করে করা লাগবে না, এই লাইনের পরে ডিরেক্ট এই লাইন লিখলেই হয়। এখানে টি ধরছে, আমরা এক্স ধরছি, এখানে টি ধরছে, একই কথা। আমি যেই ম্যাথটাই করাই ওই ম্যাথটাই আবার টাইপ করাও থাকে, ঠিক আছে। সো এইভাবে ভাঙাই করা দরকার নেই, আমরা ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইন করে ফেলছি, কেমনে, ক্যালকুলেটরের মাধ্যমে, ঠিক আছে। ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইন করে ফেলছি, ওকে। তারপরে আমরা চলে আসি আমাদের এর পরের প্রবলেম। এই প্রবলেমটা তোমাদের জন্য, আমি দেখবো যে এই প্রবলেমটা কারা কারা পারো। এই প্রবলেম কিন্তু একটা ট্রিকি পার্ট আছে, এই প্রবলেমটা দেখবো কারা কারা পারো। 2 মিনিট সময় আমি একটু টান দিব, তারপরে 2 মিনিট সময় কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এই প্রবলেমটা আমি দেখতে চাই কারা কারা পারো আজকে ক্লাসে যারা যারা আছো। 2 মিনিট সময় শুরু হয়ে গেছে, এখন সময় কমতেছে। তোমরা প্রশ্নটা পড়ে উত্তরটা আমাকে কমেন্টে জানাবা, দেখি 2 মিনিটের মধ্যে কারা কারা এটা করতে পারো। আমি তোমাদের কমেন্টটা পড়ি। 2 মিনিট সময় কিন্তু চলতেছে। তাসিনুর রহমান বলছো বুয়েট এক্সামে, ইউনিভার্সিটি এক্সামে 991 ইএস প্লাস ক্যালকুলেটর, বুয়েট এক্সামে অ্যালাউড, ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোতে অ্যালাউড, ডিইউতে অ্যালাউড না। ডিইউতে এই টাইপের প্রবলেম দিবেও না, যেগুলো মুখে মুখে করা যায় সেগুলোই দিবে। ইঞ্জিনিয়ারিংগুলোতে এই টাইপের প্রবলেমগুলো দিবে। অ্যান্ড বোর্ড পরীক্ষাতেও অ্যালাউড, বোর্ড পরীক্ষাতেও করতে পারবা। সবাই ইএস বা ইএক্স প্লাস এগুলো, ইএক্স বা ইএস প্লাস এগুলো কালেক্ট করে ফেলবে, এই ক্যালকুলেটরগুলো লাগবে। হিমা চৌধুরী বলছো 100 এমএস বাদে কি কি ইউজ করা যায়? ইএস প্লাস ইউজ করা যায়, আমি নিজেই ইএস প্লাস দিয়ে পরীক্ষা দিছি, ইএক্স দিয়েও এখন পরীক্ষা দেওয়া যাবে এইচএসসি। ইভান সরকার অ্যান্সার দিছো 45.5।
আহসান তারপরে আহসান হাবিব অ্যান্সার দিস -45.5 ডিগ্রি, মাইনাস না সরি 45.5 ডিগ্রি। জায়েদ অ্যান্সার দিস 44.275। সাদিয়া আহমেদ মিম 45.5। ইভান সরকার 45.5। সবুজ বলছো পারবো না, চেষ্টা করে দেখো, পারা উচিত কিন্তু একটু ট্রিকি, বাট পারলেও পারতে পারো। বিদ্রোহী সারাফি বলছে ইএস প্লাস মনে হয় বেস্ট। ইএস প্লাস ইএক্সটা বেস্ট অ্যাকচুয়ালি, ইএস প্লাসও ব্যবহার করতে পারেন, আমি নিজেই ইএস প্লাস ইউজ করছিলাম। মেহেদি হাসান 45.5, তৃষা সরকার 45.5, ইফতেখার রুবাই 45.5, খন্দকার ফরিদুজ্জামান 45.5, আখিয়া ইবনাথ 45.5, হাবিবা বিনতে আসাদ 45.5। ওকে, তাহলে চলো এই প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত উত্তর দেওয়ার চেষ্টা করছো তারা এখন উত্তর দেওয়া বন্ধ রেখে এই প্রশ্নটা একটু তুলে ফেলো, 30 সেকেন্ড সময় এই প্রশ্নটা একটু তুলে ফেলো, তারপরে আমরা আমাদের সলভটা শুরু করব। এই প্রশ্নটা একটু দ্রুত তুলে ফেলো, প্রশ্নটা একটু দ্রুত তুলে ফেলো, প্রশ্নটা একটু দ্রুত তুলে ফেলো। প্রশ্নটা একটু দ্রুত তুলে ফেলো, তোলা হইলে বইলো ভাইয়াকে তুলছি। 30 সেকেন্ড সময়, প্রশ্নটা একটু দ্রুত তুলে ফেলো। প্রশ্নটা একটু দ্রুত তুলে ফেলো, তোলা হইলে আমি ভাইয়া সলভ করে দিচ্ছি এটা। একটু দ্রুত তোমরা এই প্রশ্নটা তুলে ফেলো। ওকে, নাজিয়া বলছো ডান, ফাইরুজ পারভিন বলছো ডান, সবাই সাদিয়া আহমেদ মিম তুলে ফেলছো। ওকে ফাইন, তাহলে চলো এই প্রবলেমটা আমরা এখন সলভ করার চেষ্টা করি। এই প্রবলেমটার মধ্যে কি বলা আছে, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে -0.5 ডিগ্রি এবং ফুটন্ত জলে 99 ডিগ্রি সেলসিয়াস পার দেয়। দ্যাট মিনস এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু দেয়া আছে। কোন থার্মোমিটারটা? ত্রুটিপূর্ণ থার্মোমিটার। বলছে ওই জল 747 মিলিমিটার পারদস্তম্ভের চাপে ওই থার্মোমিটারে 45 ডিগ্রি পার দিলে সঠিক তাপমাত্রা কত? এখানে একটা ব্যাপার আছে, 747 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, এই চাপটার মধ্যে বলছে ওই ত্রুটিপূর্ণটা যদি 45 ডিগ্রি পার দেয় তাহলে সঠিক পারটা কত হবে, সঠিক পারটা কত হবে। আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, 734 মিলিমিটার পারস্তম্ভের চাপে জলের প্রকৃত স্ফুটনাঙ্ক 99 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্কের পরিবর্তন নগণ। এই কথাগুলো দিয়ে কি বোঝাচ্ছে আসলে? আমাদের যে স্বাভাবিক রুম তাপমাত্রা, চারপাশে যে আমরা যেই রুমটাতেই আছি, স্বাভাবিক যে রুম তাপমাত্রা সেটা কত? সেটা হচ্ছে 1 ATM। সেটা হচ্ছে কত? 1 ATM। 1 ATM, দ্যাট মিনস কতটুকু চাপ আসলে আমরা যদি বলি প্যাসকেলে, তাহলে 101.325 প্যাসকেল। আর যদি আমরা এইটাকে বলি পারদস্তম্ভের চাপ, পারদস্তম্ভের চাপ কি? পারদকে উল্টো করে রাখলে যত হাইটের পারদ যতটুকু চাপ প্রয়োগ করবে তার তলদেশে বা ভূমিতে, তো আমরা 76 সেন্টিমিটার এইচজি, মনে করে দেখো 9 10-এ মনে হয় এরকম একটা জিনিস ছিল আলোচনা, টর্সেলের শূন্যস্থান, এই জিনিসগুলো তোমরা আলাদা করে পড়ছো, এগুলো 9 10-এ ছিল। 76 সেন্টিমিটার এইচজি বলতে বোঝাচ্ছে যে 76 সেন্টিমিটার পারদ চাপ। এখানে 76 সেন্টিমিটার এইচজি যে এই কথা, 760 মিলিমিটার এইচজি একই কথা। এগুলো কিন্তু সব কি চাপের রাশি, এগুলো চাপ, এটা কিন্তু দৈর্ঘ্য না, চাপ। এটা বোঝাচ্ছে যে একটা জায়গায় যদি 760 মিলিমিটার হাইটের 760 মিলিমিটার হাইটের পারদ থাকে, সেই পারদটা, এগুলো ধরো পারদ থাকে, সেই পারদটা এই জায়গাটাতে, এই পয়েন্টটাতে যেই চাপটা প্রয়োগ করবে সেটাই হচ্ছে আমাদের স্বাভাবিক বায়ুচাপ, যেটা চারপাশে আছে। এন্ড আমরা স্বাভাবিক বায়ুচাপে যেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়ছি, টি আইস আমরা পড়ছি কত? 0 ডিগ্রি সেলসিয়াস, আর টি স্টিম আমরা পড়ছি কত? আমরা পড়ছি 100 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে স্বাভাবিক চাপে, দ্যাট মিনস 760 মিলিমিটার এইচজি চাপে। বাট আমাদের এই প্রশ্নটাতে কি 760 মিলিমিটার এইচজি? না, আমাদের এই প্রশ্নটাতে বলছে তুমি যে ম্যাথটা করবা সেই ম্যাথটা হচ্ছে 747 মিলিমিটার এইচজিতে, মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটার 747 মিলিমিটার এইচজিতে 45 ডিগ্রি পার দেয়। 747 মিলিমিটার এইচজিতে তোমার সঠিক স্কেলে, সঠিক স্কেল মানে কি? যেটা ত্রুটিপূর্ণ না, যেটা ত্রুটিপূর্ণ না সেইটা কত মান দিবে? স্বাভাবিক তাপমাত্রায়, স্বাভাবিক চাপে
বলে নাই, কিন্তু বলছে 747 মিলিমিটার চাপে। দ্যাট মিনস আমরা এইটার জন্য জানতাম 0 100, 747 মিলিমিটারের জন্য এখানে কি আমি 0 লিখতে, এখানে কি আমি 100 লিখতে পারবো? এখানে আমি 100 লিখলে হবে না, এখানে আমি 100 লিখলে হবে না। এটা হয়তো যদি 760 মিলিমিটার চাপ হইতো, 747 এটা লেখা যাবে না। তো আমার কি করতে হবে? আমার আগে এইগুলাকে বের করতে হবে, ঊর্ধ্ব স্থির বিন্দু কত, নিম্ন স্থির বিন্দু কত, এই সবুজ হলুদ মানগুলা যেগুলো আছে এই হলুদ মানগুলাকে বের করতে হবে। তাহলে তুমি বলতে পারো ভাই কেন চেঞ্জ হয় চাপের ভিত্তিতে? মনে করে দেখো, গত ক্লাসে আমরা পড়ছিলাম প্রেসার কুকারের ঘটনাটা যে পড়ছিলাম, বা একটা লোক যে একটা বরফের মধ্যে সুতা ঝুলাই দিছিল, দুই পাশ দিয়ে দুইটা বোতল ঝুলাই দিছিল, তারপরে আমরা বলছি যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের কি হয়, চেঞ্জ হয়, তাই না? গত ক্লাসে আমরা এই জিনিসটা পড়ছি। তো ওইখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে চাপ চেঞ্জ হইলে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কে চেঞ্জ হইতে পারে, চেঞ্জ কিন্তু হয়, আমরা দেখছি, তাই না? সো আমরা তার মানে কি করব, চাপের চেঞ্জের কারণে এই মানগুলো কত আসছে এটা আগে বের করব, তারপরে ম্যাথ শুরু করব। সো এইখানে আমাদের তার মানে আগে এই জিনিসগুলো বের করতে হবে। এই যদি 100 শূন্য দিয়ে কেউ করে থাকো তারা ভুল করছো। তো এই মানগুলো কিভাবে বের করা যায় এইটার জন্যই দেওয়া আছে এই কথাটা 734 মিলিমিটার চাপে। তো আমরা চলো এখন তাহলে বের করি। তো আমাদের এখন বের করতে হবে 747 মিলিমিটারে ঊর্ধ্ব স্থির বিন্দু কত, 747 মিলিমিটারে নিম্ন স্থির বিন্দু কত। তো আমরা কি কি জানি? আমরা একটা জিনিস জানি যে 760 মিলিমিটার যেটা স্বাভাবিক তাপমাত্রা, সেটার মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু আর 0 ডিগ্রি হচ্ছে কি নিম্ন স্থির বিন্দু। এটা স্বাভাবিক তাপমাত্রার জন্য আমরা এই দুটো জিনিস জানি, স্বাভাবিক তাপমাত্রায়। তাহলে আমরা এখন এই দুটো জিনিস বের করব, এই জিনিস দুইটা বের করবো। আরো একটা জিনিসও জানি, এই যে এই কথাটার মধ্যে দেখো, এই কথাটার মধ্যে বলা আছে 734। আমি আরেকটা স্কেল আঁকি, এটা কোন চাপে? এটা আঁকছি 734 মিলিমিটার চাপে, 734 মিলিমিটার চাপে। 734 মিলিমিটার চাপে আমার ঊর্ধ্ব স্থির বিন্দু কত দেওয়া আছে? স্ফুটনাঙ্ক 99 ডিগ্রি, 99 ডিগ্রি। নিম্ন স্থির বিন্দু কত বলছে? গলনাঙ্কের পরিবর্তন নগণ্য। নগণ্য মানে কি? এই যে নরমালি থাকে 0 ডিগ্রি, 734-এ যেই পরিবর্তনটা হয়েছে ওইটা নগণ্য, মানে তুমি গণনা করো না বা গণনার যোগ্য না, এত ছোট চেঞ্জ হয়েছে। তার মানে এটাকে আমরা 0 ডিগ্রি ধরবো। কেন? এই কথাটার কারণে, এই কথাটার কারণে। এই কথাটা যদি থাকতো বা না থাকতো দুই ক্ষেত্রেই আমরা 0 ডিগ্রি ধরতাম, কারণ যেই জিনিসটা নিয়ে আলোচনা নাই সেই জিনিসটার পরিবর্তন কি ধরবো? নগণ্য, ইফেক্ট নগণ্য। দ্যাট মিনস এখানে চেঞ্জ হইলো, এই চেঞ্জটা কি খুবই স্লাইট, তাই আমরা এটাকে 0 ডিগ্রি ধরবো। এটা কথা অনুসারে আমাদের টার্গেট কাকে বের করা? ওকে বের করা। সো এদের সম্পর্ক থেকে আমরা ওকে বের করতে পারি। দেখো এখানে এই চাপের জন্য এইটা, এই চাপের জন্য এইটা, এই চাপের জন্য কোনটা, এগুলো বের করব। তো প্রথমেই গলনাঙ্কে আসি। 760 মিলিমিটারেও গলনাঙ্ক 0, 734 মিলিমিটারেও গলনাঙ্ক 0, তাহলে 747-এ গলনাঙ্ক কত হবে? 0ই হবে। কারণ দেখো 760 থেকে 734 চাপ তো অনেক বেশি পার্থক্য হয়েছে, তারপরে গলনাঙ্ক চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। যেটাই হয়েছে এটা নগণ্য বলছে। দ্যাট মিনস পরিবর্তন কিন্তু এখান থেকে এখানে হয় নাই, দ্যাট মিনস এইখান থেকে এখানে তো হবেই না। চিন্তা করে দেখো কমন সেন্স অনুসারে 760 মিলিমিটারের 0, 734 মিলিমিটারের 0, তাহলে তাদের মাঝখানে কি আছে? 747। তাহলে 747 মিলিমিটারে কি চেঞ্জ হওয়া উচিত না? 747 মিলিমিটার ওটা 0 থাকবে। তো প্রথম জিনিস পেয়ে গেছি, এবার এটা পেয়ে গেছি, এটা 0ই হবে। যদি এখানে 0 না হয়, এখানে একটা অন্য মান দিয়ে দিত -1 -2 এরকম, তাহলে কিন্তু আমরা ঐকিক নিয়ম করে বের করতে হইতো। এইটাতে যেটা করতে হবে, এইটাতে যেটা করতে হবে, এটা দেখো এটাতে 100, এটাতে 99, তাহলে এটাতে কত বের করব? তাহলে আমরা চলো এখন একটা কাজ করি, আমরা এইভাবে লিখে ফেললে সুবিধা হয়। ডেল চাপ অর্থাৎ চাপের পার্থক্য, ডেল দিয়ে বোঝাচ্ছি পার্থক্য, আর এখানে বোঝাচ্ছি ডেল স্ফুটনাঙ্ক, ডেল স্ফুটনাঙ্ক, ডেল চাপ আর ডেল স্ফুটনাঙ্ক। এখন খেয়াল করে দেখো এর আর এর মধ্যে চাপের পার্থক্য কত? 760 মাইনাস 734। এর আর এর মধ্যে, এর আর এর মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য কত? এর আর এর মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য হচ্ছে 100 মাইনাস 99। তাহলে আমরা বলতে পারি না 760 মাইনাস 734, দ্যাট মিনস 26 মিলিমিটার পারদচাপ পার্থক্য করলে আমার স্ফুটনাঙ্কের পার্থক্য কত আসে? 1 ডিগ্রি। 26 পরিমাণ পরিবর্তন, এর আর এর মধ্যে চাপের পার্থক্য 26 মিলিমিটার চাপের পরিবর্তনে আমার স্ফুটনাঙ্কের পরিবর্তন 1 ডিগ্রি। তাহলে 1 মিলিমিটার চাপের পরিবর্তনে, এখানে 26-এর জন্য এত ছিল, 1 মিলিমিটার চাপের পরিবর্তন এটা কত আসবে? ঐকিক নিয়ম 1/26, 1 বাই কত? 26, 26-এর জন্য 1, 1-এর জন্য কত? 1/26। এবার আসি 747 মাইনাস 734, মাইনাস 734 মানে 13 মিলিমিটার চাপের পার্থক্যে আমার স্ফুটনাঙ্কের পার্থক্য কত আসবে? 1/26 ইন্টু 13।
1/26 × 13 জাস্ট ঐকিক নিয়ম করছি। 26-এর জন্য এত, 1-এর জন্য এত, 13-এর জন্য কত, 13 আসলো কত থেকে, এই দুইটার পার্থক্য থেকে। তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি কত 0.5 না, 13/26 করে দেখো কত আসে 0.5 না, 0.5 ডিগ্রি। দ্যাট মিনস বোঝা যাচ্ছে 734 থেকে 760 মিলিমিটারের স্ফুটনাঙ্ক 99 থেকে 100 হইছে। 734 থেকে 747 যদি যাই বাড়তে হবে কতখানি, 0.5 পরিমাণ। তাহলে 99 থেকে 100 হইছে 760 যাওয়ার কারণে, 99 থেকে কত হবে 747 যাওয়ার কারণে কতটুকু বাড়বে, 0.5 পরিমাণ বাড়বে। দ্যাট মিনস এখানে 99 যোগ 0.5, দ্যাট মিনস 99.5, দ্যাট মিনস 99.5। তো এই জায়গাটা আলোচনাটা বুঝছো কিনা জানাও। যারা যারা বুঝছো তারা তো বুঝছোই, যারা বুঝো নাই তাদের জন্য ছোট করে বলি। আমরা কি করছি, আমরা 760-এর জন্য জানি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আমরা 734-এর জন্য জানি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কের চেঞ্জ দেখি নাই তাই এখানেও চেঞ্জ করি নাই, গলনাঙ্কের চেঞ্জ দেখি নাই তাই এখানেও চেঞ্জ করি নাই। স্ফুটনাঙ্কের চেঞ্জ দেখছি 99, 100, এত থেকে এত চাপের পার্থক্য কত 26, 26-এর জন্য গলনাঙ্কের পার্থক্য কত 100 থেকে 99, 1, 1-এর জন্য পার্থক্য কত 1/26, 1 মিলিমিটার চাপের পার্থক্যের জন্য। আমার বের করতে হবে কত, 747-এ, 747 - 734, দ্যাট মিনস 13 মিলিমিটার চাপের পার্থক্যের জন্য আমার স্ফুটনাঙ্কের পার্থক্য হবে কত, ঐকিক নিয়ম 1-এর জন্য 1/26, 13-এর জন্য 1/26 × 13, দ্যাট মিনস 0.5। তাহলে আমরা 734-এর জন্য জানি 99, 0.5 আমার বাড়তে হবে, তাহলে 747-এর জন্য কত হবে 99.5, 99.5। এই পর্যন্ত কেউ যদি বুঝে যাও তাহলে কিন্তু তাদের ম্যাথ শেষ। এই পর্যন্ত বুঝার পরে তো টেকনিক অ্যাপ্লাই করলেই হয়ে যায়। তো আমরা এই পর্যন্ত যদি বুঝে যাই তাহলে আমরা কিন্তু এখন ম্যাথটা খুবই দ্রুততার সহিত করে ফেলতে পারবো। এখন আমরা এই জিনিসটা জেনে গেছি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 99.5। তাহলে চলো আমরা পরের পেজে এটা দেখাই যে এটা হচ্ছে 0, এটা 99.5, এটা পেয়ে গেছি, ঐকিক নিয়ম করে এটা পেয়ে গেছি। এটা যদি পেয়ে যাই তাহলে আমরা এখন কি করব, এইটার 45 হইলে মানে ত্রুটিপূর্ণতার তার যদি 45 হয়ে যায়, ওই থার্মোমিটার মানে কোন থার্মোমিটার, ত্রুটিপূর্ণ, এটা ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণতে যদি 45 হয় এটার বরাবর, এটার বরাবর সঠিক স্কেল না, এটা সঠিক স্কেল, কিন্তু কত চাপে সঠিক স্কেল, 747 মিলিমিটার চাপে সঠিক স্কেল। কেন 747 নিয়ে করতেছে, কারণ এখানে বলা আছে 747। তাহলে আমরা এখন ঐকিক নিয়ম করবো, এটাকে ধরে নাও মনে মনে x, বা লিখে নাও x ইকুয়াল দিবা, এখানে দুইটা ভগ্নাংশ সাইন দিবা, কি করবা x - 0, x - 0 ডিভাইডেড বাই 99.5 - 0, 99.5 - 0, সঠিক স্কেল বাট কত চাপে, 747 মিলিমিটার চাপে। আর এটা কি ত্রুটিপূর্ণটা, কোনটা মানে নিব, এই ত্রুটিপূর্ণটা। ত্রুটিপূর্ণতে কি করব, 45 মাইনাস 0.5, 45 মাইনাস, এখানে খেয়াল করো অনেকেই এই ভুলটা করবা, এটা লিখবা, এটা লিখলে হবে, হবে না, এটা তো সূত্রের মাইনাস, এটা তো সূত্রের মাইনাস, তোমার তো সূত্রের মাইনাস আছে প্লাস ওইটার ভ্যালুও কত মাইনাস আছে, এটা তাহলে আমার কি করতে হবে, -0.5 লেখা যাবে না, লিখতে হবে -0.5, ঠিক আছে, ভ্যালুটাই -0.5, ভ্যালুটাই -0.5, আর এটা সূত্রের মাইনাস। তাহলে এইটা বিয়োগ এটা করলাম, এবার আসবো কি এইটা বিয়োগ এটা করব, তাহলে কত 99 মাইনাস -0.5 দিলাম আমি। তাহলে আমার এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি কত আসতেছে, এই পাশটা x বাই 99.5, হ্যাঁ মুখে মুখে করা যায়, 45 যোগ হয়ে গেছে মাইনাসে মাইনাসে প্লাস, এটাও কত হয়ে গেছে, যোগ হয়ে গেছে মাইনাসে মাইনাসে প্লাস 99.5। তাহলে 99.5 যদি চলে যায় তাহলে x ইকুয়াল টু কত আসে 45.5, x ইকুয়াল টু কত আসে 45.5। তাহলে যারা যারা 45.5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার দিছো তারা কারেক্ট, তারা কারেক্ট, যারা 45.5 ডিগ্রি সেলসিয়াস দিছো তারা কি কারেক্ট, ঠিক আছে। তাহলে আশা করি এই ম্যাথটা সবাই বুঝছো। তাহলে এই টাইপের ম্যাথগুলো করার জন্য এইভাবে স্কেল আইকে নিলে সুবিধা না, স্কেল আইকে নিলে সুবিধা, কারণ 4টা স্কেল আছে দেখছো, মাথায় কিন্তু এইসবগুলো রাখাটা কষ্টকর, যদি এরকম আইকে ফেলো তাহলে কিন্তু জিনিসটা বুঝতে সুবিধা, ঠিক আছে, তাই আমি আইকে পড়াই, ওকে। আচ্ছা, তাহলে আশা করি এই প্রবলেমটাও তোমরা কি সবাই বুঝতে পারছো। তাহলে এই প্রবলেমটা যদি সবাই করতে পারো, যারা যারাই করতে পারছো তাদেরকে আমার তরফ থেকে বিগ বিগ কংগ্রেচুলেশন, অ্যান্ড যারা করতে পারো নাই, যারা শিখে নিছো তারাও পরের থেকে এই জিনিসটা মাথায় রাখবা যে ভাইয়া কিভাবে করছি, স্কেলগুলো কাজে লাগাই। সো আমাদের এটা 45.5, আমরা জাস্ট রিভাইজ করলাম, ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি আমাদের এর পরে এই প্রবলেমটাতে। তুলে ফেলো তো ভাইয়া, আমরা 30 সেকেন্ড সময় এই প্রবলেমটাকে তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, একটু দ্রুত তুলে ফেলো, 30 সেকেন্ড সময় তুলে ফেলো।
একজন প্রশ্ন করছে ভাইয়া P1/P2 = T1/T2 দিয়ে করলে আলাদা আসে কেন? ওইটা তো ভাই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের তাপমাত্রা না, T1 T2 গলনাঙ্ক স্ফুটনাঙ্কের না। ওই সূত্রটা গ্যাসের জন্য প্রযোজ্য। গ্যাসের গলনাঙ্ক হইলে গ্যাস তো তরলে পরিণত হয়ে যাবে, তাই না? তরলের ক্ষেত্রে তো ওই সূত্রগুলো প্রযোজ্য না, কঠিনের জন্য এই সূত্রগুলো প্রযোজ্য না। P1/P2 T1/T2 গ্যাসের জন্য প্রযোজ্য এগুলা, ঠিক আছে? ওকে, এই প্রবলেমটা তুলে ফেলো দ্রুত দ্রুত, এই প্রবলেমটা একটু তুলে ফেলো। দ্রুত এই প্রবলেমটা তুলে ফেলো। ওকে, তাহলে এবার আমরা চলে আসি আমাদের এই প্রবলেমটার আলোচনা। এখানে কি বলছে ভাইয়া? বলছে যে একটি সুষম রন্ধ্রের থার্মোমিটারের সঙ্গে একটি সেন্টিমিটার স্কেল যুক্ত আছে। বরফে থার্মোমিটারের পাঠ 7.3 সেন্টিমিটার, স্টিমে 23.8 সেন্টিমিটার, হিমমিশ্রণে পাঠ হলো 3.5 সেন্টিমিটার। ওই হিমমিশ্রণের তাপমাত্রা সেলসিয়াসে কত? তাহলে আমরা কি করবো? প্রথমে স্কেলটা এঁকে ফেলবো। তো দেখো স্কেলটা আঁকার ক্ষেত্রে কিন্তু ব্যাপার আছে এখানে। আমরা কোন স্কেলটা আঁকবো? বলছে সেলসিয়াস দেওয়া আছে, তার মানে সেলসিয়াসে রাখবো 0, 100 আঁকলাম। এরপরে কি বলছে? বলছে একটা সুষম রন্ধ্রের থার্মোমিটারের সঙ্গে একটা সেন্টিমিটার স্কেল লাগানো আছে। সুষম রন্ধ্রের থার্মোমিটার একটা সেন্টিমিটার স্কেলে দেখো আমার পাঠ কোথায় পাঠ? বরফে পাঠ 7.3, স্টিমে পাঠ কত? 23.8। হিমমিশ্রণ কিন্তু বরফ আর হিমমিশ্রণ কিন্তু এক জিনিস না। এইটা হচ্ছে টি আইস, এটা কিন্তু টি আইস না, এটা হচ্ছে একটা যে কোনো বস্তুর তাপমাত্রা। সবসময় যে বস্তুর তাপমাত্রা 0 আর 100 মধ্যে হবে তা কিন্তু না, কমও হইতে পারে 0-এর চেয়ে, রাইট? এটা হচ্ছে হিমমিশ্রণ, বরফের চেয়েও ঠান্ডা, ঠিক আছে? সো আমার 7.3 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমার এই ক্ষেত্রে লোয়েস্টটা। এই ম্যাথটা দেওয়ার এটাই কারণ। অনেকে এখানে মিস করবে যে আমি এই 7.3 এর সাথে যখন টেকনিকটা ভাইয়া শিখাইছি, টেকনিকটার মধ্যে তো ভাইয়া এইভাবে করতে বলছি, সমান সমান দিতে বলছি, দুইটা ভগ্নাংশের দাগ দিতে বলছি। অনেকেই 0, 100, 23.8, 3.5, 7.3 বসাইতা, ঠিক আছে? খেয়াল রাখতে হবে 0 ডিগ্রির বরাবর কারে বসাবো? আমি বরাবর কাকে বসাবো? সবচেয়ে ছোটটা না, 0 ডিগ্রির বরাবর কাকে বসাবো? বরফ বিন্দুটাকে, বরফ বিন্দু। বরফে যেটা, বরফে কত? 7.3। তাই এটার বরাবর আমি কারে বসাইছি? 7.3 রে বসাইছি, 3.5 রে বসাইনি। এই আঁকাটা কিন্তু ভালো করে বোঝার, নাহলে টেকনিকে যারা করতেছো তারা কিন্তু এই জায়গায় প্যাচ লাগাবো, তাই আমি এই ম্যাথ প্রবলেমটা দিছি। ওকে, দেন 100 বরাবর কাকে বসাবো? স্টিমের যেটা। 100 বরাবর কাকে বসাবো? স্টিমের যেটা। আর যেটা দেওয়া থাকবে ওটা যদি 7.3 নিচে হয় নিচে পয়েন্ট দিব, ওটা যদি 7.3 বেশি হয় তাহলে উপরে পয়েন্ট দিব, যেখানেই হয় সেই অনুসারে পয়েন্টটা দিলাম। এন্ড এটার বরাবর তাপমাত্রা কি আমরা বের করবো, বোঝাই যাচ্ছে এই তাপমাত্রাটা কি হবে? এক্স যদি হয় এক্সটা মাইনাসে কিছু আসবে, কারণ 0-এর চেয়েও নিচে। তো ম্যাথটা করে দেখি চলো। তাহলে এই ম্যাথগুলো যখন করবো এইভাবে করবা, এক্স মাইনাস কি 0, আগে এক্স গুলো থাকতো কোথায়? আগে এক্স গুলো থাকতো এই জায়গাগুলোতে, আগে এক্স গুলো থাকতো কি এই জায়গাগুলোতে, মাঝখানের জায়গাগুলোতে। তাই তোমরা এইভাবে করতো, এইভাবে। এখন কিন্তু খেয়াল রাখতে হবে এটা এক্স বিয়োগ 0, এইভাবে করতে হবে, কারণ বরফ বিন্দুটা হচ্ছে মাইনাসে থাকবে। ডিভাইডেড বাই 100 মাইনাস 0, 100 মাইনাস এক্স দিয়ে দিও না, নিচেরটা উপরেরটা মাইনাস নিচেরটা, এইভাবে না, বরং বড় বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু, এভাবে মাথায় রাখবা, ঠিক আছে? নির্ণেয় বিয়োগ বরফ, বাষ্প বিয়োগ বরফ, ঠিক আছে? তাহলে নির্ণেয় বিয়োগ বরফ, বাষ্প বিয়োগ বরফ ইকুয়াল টু দিয়ে আবার এখানে আসি একই বরাবর। আমি এখন যে এই কাজটা যখন করবো তো নির্ণেয় কোনটা? 3.5, তাই 3.5 বিয়োগ বরফের বরাবর কোনটা? 7.3 ডিভাইডেড বাই আসলাম। এরপরে স্টিমের বরাবর কোনটা? 23.8 বিয়োগ কি দিব? বরফের বরাবর কোনটা? 7.3। লেখাটা বুঝছো? সো খেয়াল রাখতে হবে নির্ণেয় মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ ইকুয়াল টু দিয়ে নির্ণয়ের বরাবর মাইনাস বরফের বরাবর ডিভাইড বাই বাষ্পের বরাবরটা যেটা ডিভাইড বাই বরফের বিয়োগ বরফের বরাবর ইকুয়াল টু দিয়ে আমরা ক্যালকুলেটরে ডিরেক্টলি এটা সলভ করে ফেলতে পারি, বা আমরা এখানে সরাসরিও করতে পারি। এই জিনিসগুলো যেহেতু -0 থাকলে সরাসরি করাটা ভালো, ডিরেক্টলি করা যায়, ঠিক আছে? তাহলে আমি ডিরেক্টলি করে ফেলি দ্রুত করে।
3.5 মাইনাস 7.3 ডিভাইড বাই 23.8 বিয়োগ 7.3। ওকে, তাহলে আমাদের এই জায়গাটাতে যদি সরাসরি করি তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে মাইনাস 23.03 মাইনাস 23.03। তাহলে অনেকেরই অ্যান্সার চলে আসছে অলরেডি, যাদের অ্যান্সার চলে আসছে তাদেরকে কংগ্রাচুলেশন। ওকে ফাইন, তাহলে অনেকেই সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ যারা সঠিক উত্তর দিছো। সুমাইয়া সঠিক উত্তর দিছো, তানভীর মাইনাস 233 না মাইনাস 23.03, ঠিক আছে। তারপরে সারা ইসলাম মাইনাস 23.03, পিঙ্কু দেবনাথ 23.03, সুমাইয়া জাহান মুন্না 23.03, সবাই মোটামুটি সঠিক উত্তর দিছো। সো এই ম্যাথটাতে এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবা, ঠিক আছে, যখন টেকনিক ইউজ করে করতেছো। ওকে, তাহলে এই ম্যাথটা আমাদের হয়ে গেল। সো আমরা আশা করি এই ম্যাথটা করতে পারবো, জাস্ট 2 লাইনের ম্যাথ, একদম ইজি। বাট এই ম্যাথগুলো কিন্তু আসে, 2 লাইন হলেও এই ম্যাথগুলো কিন্তু আসে। সো আমরা করে ফেলছি। ওকে, এখন আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করবো, দেন একটা ম্যাথ দেখবো। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা শিখছি সেগুলো কি? সেগুলো ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরাবর ফারেনহাইটের মান কত? 32 ডিগ্রি ফারেনহাইট। 0 ডিগ্রি সেলসিয়াসের বরাবর কেলভিন স্কেলের মান কত? 273 কেলভিন। 212 ডিগ্রি ফারেনহাইটের বরাবর সেলসিয়াস স্কেলের মান কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসের বরাবর কেলভিনের মান কত? 373 কেলভিন। এরা একই তাপমাত্রা, এরা পরস্পর কি একই তাপমাত্রা, এরা সবাই একই তাপমাত্রা, এরা সবাই একই তাপমাত্রা, খালি এক এক স্কেলে মান হয় এক এক রকম, তাই না? আচ্ছা, এখন আমরা তো একটা তাপমাত্রার সমতুল্য সেলসিয়াসের মান, একটা ফারেনহাইট তাপমাত্রার সমতুল্য কেলভিন মান এভাবে বের করতাম। কিন্তু পরিবর্তনটা নিয়ে যদি একটু চিন্তা করি, খেয়াল করে দেখো তো, এই যে এই তাপমাত্রা, এটা হচ্ছে বরফের পানির স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে পানির গলনাঙ্ক। সো এই স্ফুটনাঙ্ক গলনাঙ্কের মাঝখানে যে সীমাটা, এই যে সীমাটা, এই যে সীমাটা, এই যে সীমাটা পাচ্ছ, এই সীমাটা এককে আমরা কি বলতাম মনে আছে? মৌলিক ব্যবধান বলতাম না? গত ক্লাসে পড়ছি মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান মানে কি? ঊর্ধ্ব স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু বাদ দিলে যেটা, 212 মাইনাস 32 দিলে ফারেনহাইটের মৌলিক ব্যবধান, 212 থেকে 32 বাদ দিলে কত আসে? 180, লিখছি 180। সেলসিয়াসের মৌলিক ব্যবধান কত? 100 মাইনাস 0, 100 মাইনাস 0 লিখছি 100। ক্যালভিনের মৌলিক ব্যবধান 373 মাইনাস 273 বিয়োগ করলে কত আসবে? 100ই আসবে, 373 থেকে 273 বাদ দিলে। তাহলে খেয়াল করে দেখো, এদের মাঝখানে তাপমাত্রার সীমাটা কিন্তু অ্যাকচুয়ালি একই, তাপমাত্রার সীমাটা একই, কিন্তু মানের সীমা কি একই? মানের সীমা কিন্তু এক না। খেয়াল করে দেখো, এখানে কয়টা দাগ কাটা ঘর আছে? 180টা। মৌলিক ব্যবধান দিয়ে বুঝাচ্ছি, এইটার মাঝখানে কয়টা দাগ কাটা ঘর আছে? কয়টা দাগ আছে? 180টা। এর মাঝখানে কয়টা দাগ আছে? 100টা। মৌলিক ব্যবধান 100 সেলসিয়াসের। এর মাঝখানে কয়টা দাগ আছে? 100টা। তাহলে চিন্তা করে দেখো তো, এইখান থেকে এখানে যেতে হলে কত ঘর উঠতে হবে? 180 ঘর উঠতে হবে। এইখান থেকে এখানে যেতে হলে কত ঘর উঠতে হবে? 100 ঘর উঠতে হবে। এখান থেকে এখানে যেতে হলে 100 ঘর উঠতে হবে। তার মানে এইখানের একটা ভাগ, মানে একটা ঘর, এইখানের একটা ঘরের সমান হবে? অবশ্যই না। আবার এইখানের একটা ঘর এখানে একটা ঘরের সমান হবে? অবশ্যই হ্যাঁ। কারণ এইখানে 100 ঘর উঠলে যেই তাপমাত্রায় পৌঁছাই, যেই তাপমাত্রা থেকে যেই তাপমাত্রায় পৌঁছাই, এখানে 100 ঘর উঠলে ওই তাপমাত্রা থেকে ওই তাপমাত্রায় পৌঁছায়। এখানে খেয়াল রাখবা, তাপমাত্রা কিন্তু 273 373 এগুলো না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অ্যাকচুয়ালি তো একই তাপমাত্রা হয়। পানি তো জানে না সে তার মধ্যে কোন স্কেল ডুবানো হয়েছে, সে জানে সে এতটুকু তাপমাত্রা পাইলে গলবে, এতটুকু তাপমাত্রা পাইলে সে স্ফুটন হবে, মানে ফুটবে, রাইট? সো দ্যাট মিনস এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন মানে এক ঘর ওঠা এখানে, এইখানকার এক ঘর ওঠার সমান। ঐকিক নিয়ম করছি, এখানে 100 ঘর উঠলে এখানে 100 ঘর উঠতে হবে, কারণ তাপমাত্রার সীমা একই। এখানে 1 ঘর উঠলে এখানে 1 ঘরই উঠতে হবে। দ্যাট মিনস তুমি যদি একটা বস্তুতে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, অথবা তুমি একটা বস্তুতে 1 কেলভিন তাপমাত্রা বাড়াও, ঘটনা কি ভিন্ন? ঘটনা কি ভিন্ন? একই ঘটনা। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যেই কথা, 1 কেলভিন তাপমাত্রা বাড়ানো সেই কথা। আমি কিন্তু বলি নাই 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 1 কেলভিন, আমি এটা বলি নাই। আমি বলছি 1 ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জ, 1 ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জ ইকুয়াল টু 1 কেলভিন তাপমাত্রার চেঞ্জ, এইটা রাইট, ঠিক আছে? সো এটা কিন্তু খেয়াল রাখার বিষয়। 1 ডিগ্রি সেলসিয়াস 1 কেলভিনের সমান না, বাট 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো যে কথা, 1 কেলভিন তাপমাত্রা বাড়ানো সেই একই কথা। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো যে কথা, 100 কেলভিন তাপমাত্রা বাড়ানো একই কথা, কারণ একই পরিমাণ তাপমাত্রা কি হচ্ছে? বাড়ানো হচ্ছে। মৌলিক ব্যবধান থেকে এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে কত ডিগ্রি ফারেনহাইট বাড়ে? ঐকিক নিয়ম করো, 100 বাড়াইলে 1 ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইটে ঘর বাড়ে 180, 1 বাড়াইলে ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইটে ঘর বাড়বে কত? 180 মাইনাস 100 মানে 1.8। তার মানে বোঝা গেল
এইখানে এক ঘর ওঠা, এখানে কত ঘর ওঠার সমান, এখানে কত ঘর ওঠার সমান, এইখানে 1.8 ঘর ওঠার সমান, 1.8 ঘর ওঠার সমান। এখানের 1 ঘর ওঠা যতটুকু উঠবা বরাবর যাবা দাগ কাটবা, দেখবা এটা কত আসছে, 1.8 ঘর। এইখানে 1 ঘর ওঠা, এখানে 1.8 ঘর ওঠার সমান। ঠিক আছে, তাহলে আমরা এই ডাটাটা একটু মনে রাখবো। এটা তো বোঝাই যায় 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো 1 কেলভিন বাড়ানো একই কথা, কিন্তু এটা মনে থাকে না অনেকের। এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলো সবাই। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো যে কথা, 1.8 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বাড়ানো একই কথা। এটা কাজে লাগবে, ম্যাথগুলোতে কাজে লাগবে। ঠিক আছে, এই টেবিলটা একটু তুলে ফেলো তো দ্রুত, 30 সেকেন্ড সময়। এই টেবিলটা তুলে ফেলো একটু 30 সেকেন্ড সময়। এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য, ডেল দিয়ে বোঝাচ্ছি তাপমাত্রার পার্থক্য। দ্রুত একটু তুলে ফেলো 30 সেকেন্ড সময়, এরপরে ম্যাথ করবো আমরা। একটু দ্রুত তুলে ফেলো 30 সেকেন্ড সময়, একটু দ্রুত তুলে ফেলো 30 সেকেন্ড সময়। একটু দ্রুত তুলে ফেলো 30 সেকেন্ড সময়। কই আমার এখানে কিন্তু ব্লাড দেখা যাচ্ছে না, যাদের ব্লাড দেখা যাচ্ছে তাদের নেটে সমস্যা, আমার এখানে সব ক্লিয়ার। তাহলে এই জিনিসটা একটু দ্রুত তুলে ফেলো। ডান, অনেকেই তুলে ফেলছো। তো চলো তাহলে আমরা একটা ম্যাথ প্রবলেম করে ফেলি। সো আমরা একটা ম্যাথ প্রবলেম করে ফেলি। এই প্রবলেমটা তোমাদের জন্য সময় মাত্র 2 মিনিট, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। এই প্রবলেমটা দেখি কারা কারা পারো। 2 মিনিট সময়, দেখি 2 মিনিটের মধ্যে কারা কারা এই প্রবলেমটা সলভ করতে পারো। তারপরে আমি সলভ করে দিব, তারপরে এই প্রবলেমটা আমি সলভ করে দিব। অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে কে এখানে? একটু নামটা দাও তো, আমি ওকে কোর্স থেকে বের করে দিই। একটু অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে কে এখানে? একটু নামটা দাও, যদি জাস্ট আমাকে নামটা দাও আমি কোর্স থেকে বের করে দিচ্ছি। জাস্ট আমাকে নামটা দিও তো একটু। অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে কে এখানে? অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে কে? তার জাস্ট একটু আইডি নামটা দাও, তাহলে আমি এখনই বের করে দিচ্ছি এই ক্লাস নেওয়ার মুহূর্ত থেকেই। তানভিন তানা বলছো ব্লার, আমার এখানে কিন্তু ব্লার দেখাচ্ছে না। আমিও আরেকটা মোবাইল থেকে এটা ভিউ করতেছি, সো তখন আমার এই জায়গাটা কিন্তু ব্লার দেখাচ্ছে না। আমার মনে হয় তোমার নেটের সমস্যা, তুমি একটু রিলোড করে আবার এই ক্লাসটার মধ্যে আসতে পারো, তারপরে দেখতে পারো কি অবস্থা। আচ্ছা, কোন 6 জন অ্যাংরি রিয়েক্ট দিছে একটু নামটা দিও, আমি ক্লাসটা নিয়েই আমি বের করে দিচ্ছি। 7 জন অ্যাংরি রিয়েক্ট দিছে বলছো, আমি জাস্ট একটু নামটা দিও। তাবাসসুম তালুকদার বলছো এই ম্যাটটা পারতেছি না। নাওফা তারান্নম বলছো 0.224। শাহাদাত বলতেছো ব্লার। ব্লার কিন্তু আমার এখান থেকে দেখা যাচ্ছে না ব্লার, এটা তোমার নেটের সমস্যা মনে হয়, বৃষ্টি হচ্ছে বা কোনো কারণে নেটওয়ার্কের ইস্যু, সেই কারণে আমার এখানে আমি পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে সবকিছু। ঠিক আছে, এই ম্যাটটা যারা যারা তুলবা দ্রুত তুলে ফেলো, 30 সেকেন্ড সময় একটু তুলে ফেলার জন্য। এতক্ষণ পর্যন্ত করার সময় দিচ্ছি, এখন তুলে ফেলার জন্য সময় দিচ্ছি। একটু তুলে ফেলো, তারপরে আমি ম্যাটটা সলভ করে দিচ্ছি। একটু এই ম্যাটটা তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, এই ম্যাটটা একটু তুলে ফেলো, এই ম্যাটটা একটু তুলে ফেলো দ্রুত। এই ম্যাটটা একটু দ্রুত তুলে ফেলো। তামান্না আক্তার অমি বলছো 0.224। ওহিদুল ইসলাম 0.22। দুর্জয় পোল 0.224 মিটার। একটু দ্রুত তুলে ফেলো, এই ম্যাটটা একটু দ্রুত তুলে ফেলো। এই ম্যাটটা একটু দ্রুত তুলে ফেলো। আমি এখনই করে দিচ্ছি, এটা দ্রুত একটু তুলে ফেলো, ম্যাথটা তুলে ফেলো, মানে ম্যাথের যে প্রশ্নটা। ওকে ফাইন, আশা করি এই ম্যাথটা তুলে ফেলছো। কি বলা আছে? ফ্রান্সের আইফেল টাওয়ারের 0 ডিগ্রি ফারেনহাইটে উচ্চতা 336 মিটার,
গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট। গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের চেয়ে কতটা বড় হয়? হ্যাঁ, আচ্ছা, এই প্রবলেমটার মধ্যে আরো কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। টাওয়ারটা লোহার তৈরি, আর লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে গুণাঙ্ক হচ্ছে আলফা ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস। এখন আমি তোমাদের 9-10 এর একটু ছোট্ট জিনিস রিভিউ করি। তোমরা জানো কোনো ধাতব বস্তুকে বা কঠিন বস্তুকে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে তার দৈর্ঘ্যের প্রসারণ হয়, যদি তার তাপমাত্রা হ্রাস করি তাহলে দৈর্ঘ্যের সংকোচন হয়। 9-10 এর এই সূত্রটা আমরা সবাই পড়ে আসছি যে দৈর্ঘ্য বৃদ্ধির সূত্র ইকুয়াল টু আলফা এল নট ডেল থিটা। কি ছিল, কার কার পরিচয়? এল নট ছিল দৈর্ঘ্যর বৃদ্ধি বা হ্রাস বা দৈর্ঘ্যের পরিবর্তন, আলফা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, এল নট ছিল আদি দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এখন এই জায়গায় খেয়াল রাখার বিষয়, এই যে আলফাটা কোন এককে দেওয়া আছে? আলফাটা পার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, পার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। এল নটের এককটা তো আমরা মিটারে বসাবো, তাই না? মিটার মানে আমার এটাও মিটারে বসে দেয়, এটাও মিটারে আসবে, তাই না? ডেল থিটাকে আমরা কোন এককে বসাবো বলো তো? ডেল থিটাকে আমরা কোন এককে বসাবো? ডেল থিটাকে আমরা যদি ডিগ্রি ফারেনহাইটে বসাই তাহলে এখানে তো পার ডিগ্রি সেলসিয়াস আছে, ডিভাইডেড বাই ডিগ্রি সেলসিয়াস আছে, তাই না? তাহলে পার ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি আমি ডিগ্রি ফারেনহাইট বসাই তাহলে কি হবে? ডিগ্রি ফারেনহাইট বাই ডিগ্রি সেলসিয়াস। এটা কি কাটাকাটি যাবে? কাটাকাটি যাবে? যাবে না। আমার বসাইতে হবে কিসে? আমার বসাইতে হবে ওকে ও ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কি কাটাকাটি চলে যাবে। তাহলে ও আর ওকে যদি ডিগ্রি সেলসিয়াসে বসাইতে পারি তাহলে এই ডেল থিটা আর এটা কাটাকাটি চলে যে মিটারে অ্যান্সার থাকবে, তাই না? তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই ম্যাটটাতে অ্যাকচুয়ালি সবই দেওয়া আছে। 336 মিটার, এটা কিসের মান? এল নটের মান দেওয়া আছে, আলফা এর মান দেওয়া আছে, কাকে লাগবে? ডেল থিটাকে লাগবে। কার কার মধ্যে তাপমাত্রার পার্থক্য? গ্রীষ্মকাল আর শীতকাল। গ্রীষ্মকাল আর শীতকালে আমার ডেল থিটা যেটা দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে? ডিগ্রি ফারেনহাইটে দেওয়া আছে, 100 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 0 ডিগ্রি ফারেনহাইট, তাই না? দ্যাট মিনস 100 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রার পার্থক্যটা দেওয়া আছে ফারেনহাইটে, আমার বসাইতে হবে কিসের? ডিগ্রি সেলসিয়াসে। খেয়াল করে দেখো, এটা কি তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটের সমতুল্য ডিগ্রি সেলসিয়াসটা দরকার? না, তোমার দরকার 100 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনের কারণে ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনটা হয় কত। একটু আগে একটা কনসেপ্ট শিখে আসছি না আমরা, যে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন যদি হয় 1, তাহলে ফারেনহাইটের পরিবর্তন হচ্ছে কত? 1.8, তাই না? 1 এর জন্য কত? 1.8। তাহলে এই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে খেয়াল করে দেখো, 100 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনে কত ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হবে? কি লিখতে হবে? 100 × 1/1.8, 1/1.8। তাহলে এই যে 1/1.8 লিখলাম, এটা কিসে আসছে? তাহলে এই যে ভ্যালুটা আসছে এটা কিসে? এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন। এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পরিবর্তন। একটাকে আমরা শিখে আসছি 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনের সমান? 1.8 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন কত ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান? 1/1.8 ডিগ্রি, তাই না? সো গুণ দিব 1/1.8 দিয়ে। 100 ডিগ্রি ফারেনহাইট থেকে কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন 100 × 1/1.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের সমান। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এই জায়গাটায় বসাই দিই, সো 100 × 100 1/8 যদি আমরা একটু হিসাব করি, 100/1.8 যদি হিসাব করি 55.555 এরকম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ভ্যালুটা যদি এই জায়গায় বসাই দাও, এল নটের জায়গায় 336 বসাই দাও, এটার জায়গায় 12 × 10⁻⁻6 বসাই দাও। তাহলে এই জিনিসগুলো যদি বসাই দিয়ে দেখো ডেল এল কত থাকে? ডেল এল কি? আমার দৈর্ঘ্যের পরিবর্তন আমার কত থাকবে? এই জিনিসগুলো যদি বসাই দাও তাহলে দেখো, আমি যদি হিসাব করি -6 × 336 × 55.555, তাহলে আমার আসছে 0.223 39 মানে 224 বলতে পারি আমি, ঠিক আছে? তাহলে যারা ডেল এল ইকুয়াল টু 0.224 মিটার অ্যান্সার দিছো তারা প্রত্যেকেই কি কারেক্ট। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। সো এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে ভাইয়া করলাম। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের এইভাবেই চিন্তা করতে হবে। অনেকে এখানে 100 বসাই দিয়ে করে দিবা, তারা কিন্তু ভুল করবা। সো ডিগ্রি সেলসিয়াসে লাগবে, কারণ পার ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি সেলসিয়াস হইলে কাটাকাটি যে মিটারেই থাকবে অ্যান্সারটা। ওকে, তাহলে এই ম্যাথটা আশা করি তোমরা সবাই যারা ক্লাসে আছো সবাই আশা করি বুঝতে পারছো। তেমন কঠিন কিছু ছিল না, জাস্ট এখানে পরিবর্তনটা ভালো করে দেখাইতে হবে।
আমরা একটু আগে ক্লাসেই পড়ে আসছি 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন সমান 1.8 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনের সমান। তাহলে আমাদের এখানে পরিবর্তনটা কত? গ্রীষ্মকালে 100 ডিগ্রি ফারেনহাইট হয় তাপমাত্রা, শীতকালে 0 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে তাপমাত্রার পরিবর্তন কত? 100 - 0 100 ডিগ্রি ফারেনহাইটে। তাপমাত্রার পরিবর্তন 100 ডিগ্রি ফারেনহাইট, এটাকে নিছি কি সেলসিয়াসে। কিভাবে নিছি? 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন 1.8 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন সমান, তার মানে 1 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন 1/1.8 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের সমান। তাহলে 100 জন্য 100 × 1/1.8, ওখান থেকে আমার এই ভ্যালুটা আসছে, এখানে ডিগ্রি সেলসিয়াসে তাহলে পরিবর্তনটা বসছে, কাটাকাটি চলে গেছে, মিটারে এই অ্যান্সারটা চলে আসছে। ওকে ফাইন, তাহলে আমরা এই ম্যাথটাও করে ফেললাম। তো চলো এবার আমরা চলে যাই আমাদের এর পরে। তাহলে আমরা এইভাবে এই ম্যাথটা করে ফেলছি, ঠিক আছে। এখানে 500/9 55.555 দিলেও সমস্যা নেই, জাস্ট এইভাবে আমরা ম্যাথটা করেছি। স্লাইড আমি দিয়ে দিব, আজকে ক্লাসের স্লাইডটা আমি ক্লাস শেষ হওয়া মাত্রই দিয়ে দিব। এই জিনিসটা একটু তুলে ফেলো তো দ্রুত তোমরা খাতায়, তারপরে আমি এই জিনিসটা নিয়ে কিছু ম্যাথ দেখাবো। এই জিনিসটা একটু দ্রুত খাতায় তুলে ফেলো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড ফেজে আমরা ঢুকে গেছি, তাপমাত্রা রিলেটেড আলোচনাগুলো শেষ, তাপমাত্রা রিলেটেড আলোচনাগুলো, থার্মোমিটার আলোচনাগুলো শেষ। ওইগুলো থেকে কিন্তু একটা পোর্শন আর তোমরা কমন পাবা, আইদার এমসিকিউতে অথবা রিটেনে পাবা, অথবা বইয়ের অ্যাডমিশন টেস্টেও আসতে পারে। সেকেন্ড পোর্শনে আমরা ঢুকতেছি, সেকেন্ড পোর্শনে ঢোকার আগে এই ডায়াগ্রামটা তুলে ফেলো। আমরা সেকেন্ড পোর্শনে যত ম্যাথ করবো এই ডায়াগ্রামটাকে কাজে লাগাই করবো, এই ডায়াগ্রামটাই আমাদের মূল, এই ডায়াগ্রামটাকে কাজে লাগাই আমরা যত ম্যাথ করার করবো। দ্রুত এই ডায়াগ্রামটা একটু তুলে ফেলো, এই ডায়াগ্রামটা একটু তুলে ফেলো, তারপরে আমি এই ডায়াগ্রামটা ব্যাখ্যা করতেছি, আগে একটু তুলে ফেলো, এই ডায়াগ্রামটা একটু তুলে ফেলো দ্রুত, এই ডায়াগ্রামটা একটু তুলে ফেলো দ্রুত। তোলা হইলে আমাকে বইলো, তুলসী। ওকে, কয়েকজন তুলছো, তো যারা যারা তুলছো তাদের জন্য তারা একটু দেখতে থাকো, এন্ড যারা যারা তুলো নাই তুলে ফেলো দ্রুত। ওকে ফাইন, তাহলে চলো এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। এটা খুবই সিম্পল জিনিস, তোমরা 9-10-এ পড়ছো না এরকম যে শক্তি নিত্যতা, শক্তি সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হয়, ওইটারই একটা চিত্র তাপ চ্যাপ্টারের জন্য। এখানে জিনিসটা কি বুঝেছি একটু দেখাই ভাইয়া। গতিশক্তির পরিবর্তন হতে পারে, কতভাবে হইতে পারে? ধরো তুমি একটা কাঠের মধ্যে বুলেট মারলা, গুলি করলে আর কি একটা কাঠের মধ্যে বা একটা দেয়ালের মধ্যে, তো গুলিটা যাওয়ার সময় কি ঘর্ষণের শিকার হবে না? দেয়ালের মধ্যে ঘর্ষণের শিকার হবে, ঘর্ষণের শিকার হলে কি তাপ উৎপন্ন হবে না? তাপ উৎপন্ন হবে। এটাই দেওয়া আছে যে বুলেট যখন কোনো একটা জায়গার মধ্যে যায় গতিশক্তি চেঞ্জ হয়, বুলেটের বেগটা চেঞ্জ হয়। তুমি চিন্তা করো দেয়ালে গুলি মারছো, তখন কি হবে? বুলেটের স্পিডটা কমবে, স্পিডটা কমাটা কি হবে? একটা গতিশক্তি ছিল, গতিশক্তিটা কমছে, ওই গতিশক্তিটা কমাটা কোথায় যাবে? তাপ উৎপন্ন করবে, মানে তাপ সে তৈরি করবে। অ্যান্ড ওই তাপটা কি করবে? ওই তাপটা দেয়ালে আর বুলেটে কি করবে? ওই তাপটা দেয়ালে আর বুলেটে দুইটা জিনিস করতে পারে, দেয়াল আর বা বুলেটের তাপমাত্রা সে বাড়াইতে পারে আর অবস্থা চেঞ্জ করতে পারে। এত যদি তাপ উৎপন্ন হয় যে লোহার তৈরি বুলেট বা সীসার তৈরি বুলেট গলেই গেল, আমাদের এরকম ম্যাথ আছে সামনে, গলেই গেল, এটাও ঘটতে পারে না? ঘটতে পারে। দ্যাট মিনস গতিশক্তির পরিবর্তনের কারণে তাপ উৎপন্ন হইতে পারে। ওই তাপটা আবার কি করতে পারে? যেই বস্তু দুইটার মধ্যে তাপটা উৎপন্ন হচ্ছে সংঘর্ষের ফলে, ঘর্ষণের ফলে, ওই বস্তু দুইটার তাপমাত্রা বাড়াইতে পারে। আর ওই বস্তু দুইটার মধ্যে যদি বেশি তাপ উৎপন্ন হয়ে যায়, গলনাঙ্ক পরিমাণ তাপ উৎপন্ন হয়ে যায়, তাহলে আমরা বলবো কি স্ফুটনাঙ্ক পরিমাণ তাপ, গলনাঙ্ক পরিমাণ তাপ যদি উৎপন্ন হয়ে যায়, তাহলে ওই বস্তুটা কি কঠিন থেকে তরলে রূপান্তরিত হবে, মানে গলন সংঘটিত হবে, তাই না? গেল। এবার সে বিভব শক্তির পরিবর্তন, এটাও কিন্তু অনেকটা গতিশক্তির পরিবর্তনের মতনই। এখানেও ধরো সাপোজ একটা বরফ উপর থেকে ফেলে দিলা, মাটিতে পড়লো, মাটিতে পড়ার সময় সে কি বায়ুর সাথে সংঘর্ষে যাবে না? বায়ুর সাথে সংঘর্ষে যাবে। এছাড়াও তুমি যখন তাকে ফেলে দিলা, তখন ফেলে কি নিচে সে একটা সংঘর্ষে লিপ্ত হবে না? নিচে সে একটা সংঘর্ষে লিপ্ত হইলো, বাড়ি খেলো। তাহলে বিভব শক্তিটা তো আগে একটা হাইটে সে ছিল, পরে সে আরেকটা হাইটে আসছে, এই আসার পথে সে কি গতি অর্জন করছে। এটাও ঘুরে ফিরে এটাই আসে আর কি। আগে সে একটা হাইটে ছিল বিভব শক্তি, পরে সে আরেকটা হাইটে আসছে, বিভব শক্তি কমে গেছে। এই যে গতিশক্তি সে অর্জন করলো, বিভব শক্তি কমছে ঠিকই, কিন্তু গতিশক্তিও ঠিকই বাড়ছে, বেগ বাড়ছে না? বেগ বাড়ছে, নিচে যতই যাচ্ছে বেগ বাড়ছে। এই যে গতিশক্তিটা উৎপন্ন হইলো, গতিশক্তিটা তৈরি হলো, এই গতিশক্তিটা একবার বাড়ি খাওয়ার মাধ্যমে সম্পূর্ণ জিরো হয়ে যায় না? সম্পূর্ণ জিরো হয়ে যায়। তার মানে আমরা একবারে বলতে পারি বিভব শক্তি এখানে ছিল, এখানে বিভব শক্তি নাই, এখানেও বস্তু স্থির, এ বাড়ি খাওয়ার পরও স্থির। তার মানে বিভব শক্তিরও পরিবর্তন ভাবে আমরা বলতে পারি। বিভব শক্তিরও যখন পরিবর্তন হয় তখন কি একটা বাড়ি খায় বা সংঘর্ষ হয় না নিচে? তখন কি হয়? তাপ তৈরি হয়।
তখনও তাপ তৈরি হয়। একটা বরফকে ছেড়ে দিলাম, মাটির মধ্যে বাড়ি খেলো, তখনও কিন্তু তার মধ্যে একটা তাপ তৈরি হয়। ওই তাপের কারণে তার তাপমাত্রা বাড়তে পারে, কমতে পারে, বাড়বেই সাধারণত। আর অবস্থা অর্থাৎ সে যদি বেশি তাপ পেয়ে যায়, গলনাঙ্ক সমান তাপ পেয়ে যায়, গলনাঙ্কের সুপ্ত তাপ সমান তাপ পেয়ে যায়, তাহলে কি সে গলন সংগঠিত করতে পারে। তেমনি কৃতকাজ। কৃতকাজ কি? ধরো তুমি সাপোজ যে কোনো একটা বস্তুকে ধাক্কা দিচ্ছ, একটা বরফ খণ্ডকে তুমি মাটিতে ধাক্কা দিতে 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 নিয়ে যাচ্ছ, তুমি তার উপরে কি কাজ সম্পাদন করতেছো, কাজ করতেছো। W = Fx দিয়ে কাজ বের করে কাজ করতেছো। ওই যে কাজটা, ওই কাজটাও কি তার মধ্যে একটা ঘর্ষণ বা তার মধ্যে একটা তাপ তৈরি করতেছে না? তাপ তৈরি করতেছে। ওই তাপের কারণে কি সে গলতে পারে? ওই তাপের কারণেও কি তার একটা গলন সংগঠিত হতে পারে। তার মানে এই তাপের কারণে সে গলতে পারে, আবার ওই তাপের কারণে তার একটা তাপমাত্রাও বাড়তে পারে। তার মানে আমি যদি ফর্মুলা আকারে লিখি, এতক্ষণ ঘটনার মাধ্যমে বললাম, ফর্মুলা আকারে লিখি, তাহলে এইখানে গতিশক্তির পরিবর্তন কেমনে লিখে ভাইয়ারা? ½ m v_f² -½ m vi²। গতিশক্তির পরিবর্তনের কারণে তাপ উৎপন্ন হয় mg hf। এগুলো লিখে রাখো, কিন্তু আমার সাথে সাথে এগুলো লিখো। এখন যা লিখতেছি ভাইয়া সেগুলো লিখো। বিভব শক্তির পরিবর্তন, hf হচ্ছে শেষ উচ্চতা আর hi হচ্ছে আদি উচ্চতা, ঠিক আছে? অথবা উচ্চতার পরিবর্তন একবারে এইভাবে লিখতে ভালো হয়, একবারে এইভাবে লিখলে ভালো হয়, কতটুকু উচ্চতা সে পরিবর্তন করছে, ∇h, ঠিক আছে? কৃতকাজ W = কি? Fx বা Fs cos θ, রাইট? এবার তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হয় কি দিয়ে প্রকাশ করি আমরা? কিউ দিয়ে প্রকাশ করি। কিউ, কিউ এর কারণে যদি তাপমাত্রা পরিবর্তন হয়, তাহলে গৃহীত বা বর্জিত তাপ, তোমরা পড়ছো না এই ফর্মুলাটা, ms Δθ। Δθ পরিমাণ তাপ বাড়াতে প্রয়োজনীয় তাপ শক্তি কত? Δθ পরিমাণ তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় তাপ শক্তি কত? ms Δθ। s কি ছিল? s ছিল আপেক্ষিক তাপ। মনে করে দেখো 9 10 এ পড়ছো, s এর একক কি ছিল? s এর একক আপেক্ষিক তাপ বলতাম, এটাকে আপেক্ষিক তাপ বলতাম। s এর একক জুল পার কেজি পার কেলভিন, তাই না? এটা ছিল এস একক। জাস্ট এগুলো লাগবে সামনে, এর জন্য আমি বলছি। এটাকে আমরা কোন এককে বসাবো? এটাকে আমরা কেলভিন অর ডিগ্রি সেলসিয়াস এককে বসাবো, কারণ কেলভিনে তাপমাত্রা পরিবর্তন যেই কথা, ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পরিবর্তন একই কথা। সো এটা আমরা বসবে কেলভিন অর ডিগ্রি সেলসিয়াস, কারণ এটা পার কেলভিনে আছে। পার কেলভিন তাপমাত্রা পরিবর্তন যেই কথা, পার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন একই কথা। এম এর এককটা কিসে বসবে? এম এর এককটা আমার কেজিতে বসবে, ঠিক আছে? ফাইন। তাহলে কিউ এর এককটা আমরা জুলে পাবো। এবার সে অবস্থার পরিবর্তন, এটার জন্য কি কি সূত্র শিখছো তোমরা? MLF। এলএফ কি ছিল? গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। 9 10 এ পড়ছো না? পড়ছো, আমি রিভিউ করাচ্ছি একটু। MLV, এটা কখন পড়ছো? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আমরা জানি কোনো একটা বস্তু যখন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়, তাপমাত্রা চেঞ্জ হয় নাই, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে, তখন একটা তাপ লাগে, সেই তাপটা হচ্ছে MLF পরিমাণ। তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, বাট অবস্থা চেঞ্জ হচ্ছে, তখন একটা তাপ লাগে, সেই তাপটা হচ্ছে MLF পরিমাণ, যখন কঠিন থেকে তরলে যায়। আর যখন তরল থেকে বাষ্পে যায়, তখন একটা তাপ লাগে, তাপমাত্রা চেঞ্জ হবে না, বাট অবস্থা পরিবর্তনের জন্য তাপ লাগে, সেটা হচ্ছে MLV। পানির জন্য LF আর LV এই দুইটা মান আমাদের একটু মনে রাখতে হবে। পানির জন্য LF আর LV এই দুইটা তাপ মান একটু মনে রাখতে হবে। এই পেজের উপরের জিনিসটা লাগবে না, কারণ উপরের জিনিসটা তোমরা করছো মোরলেস, উপরের জিনিসটা লাগবে না, তোমরা জাস্ট এই দুইটা মান একটু মনে রাখো। এই দুইটা মান একটু মনে রাখো, এই দুইটা মান H2O এর ক্ষেত্রে, এই মান দুটি একটু মনে রাখো। এটা কিসের মান? LF এর মান। H2 এর ক্ষেত্রে কত? 3.33 × 10⁵ জুল পার কেজি। আর LV এর মান কত? 2.26 × 10⁶ জুল পার কেজি, ঠিক আছে? এই দুইটা মান আমরা একটু মনে রাখবো। এই দুইটা মান সরাসরি প্রশ্নে না দেওয়া থাকতে পারে, আমরা একটু মনে রাখবো। এই দুইটা মান একটু লিখে রাখো তো। LF হচ্ছে বস্তুটির উপাদানের গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। পুরোটা লেখা দরকার নেই, বাংলাটা স্লাইড দিয়ে দিব, আমি পুরো স্লাইডে দিয়ে দিব। তোমরা জাস্ট LF = পানির ক্ষেত্রে এত, LV = পানির ক্ষেত্রে বা H2 এর ক্ষেত্রে এত। পানির ক্ষেত্রে বলা আসলে উচিত না, H2 এর ক্ষেত্রে বলা উচিত, কারণ ওই সময় তো অবস্থা চেঞ্জ হচ্ছে। পানি, বরফ, বাষ্প তিনটা তো এক জিনিস না, কিন্তু H2O তিনটাই। পানির সংকেত H2O, বরফের সংকেত H2O, বাষ্পের সংকেত H2O, ঠিক আছে? সো আলটিমেটলি তোমরা এই মানগুলা একটু দেখে রাখো। 3.33 × 10⁵ জুল পার কেজি, 2.26 × 10⁶ জুল পার কেজি। LF এর একক হয় জুল পার কেজিতে। পানির জন্য হলে এটা মনে রাখা লাগবে, অন্য বস্তুর জন্য হলে এটা দিয়ে দিবে, ঠিক আছে? অন্য বস্তুর জন্য হলে এটা দিয়ে দিবে। ওকে ফাইন। তাহলে আমাদের এই পেজে আশা করি LF আর LV এর মান দুইটা তোমরা লিখে রাখছো। LF আর LV এর মান দুইটা তোমরা লিখে রাখছো। ওকে,
এবার চলো আমরা চলে যাই ম্যাথ প্রবলেমে। তোমাদের জন্য ফার্স্ট ম্যাথ প্রবলেম, দেখি কারা কারা এটা করতে পারো। 2 মিনিট সময় শুরু হয়ে গেছে। কারা কারা দেখি এই ম্যাথটা করতে পারো? 2 মিনিট সময় শুরু হয়ে গেছে। সরাসরি এইটা কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় আসা ম্যাথ। দেখি কারা কারা ভর্তি পরীক্ষায় আসা ম্যাথ করতে পারো। যারা না পারছো তাদেরকে আমি করে দিব, কিন্তু তোমরা নিজের একটা অ্যাটেম্প্ট নাও। দেখি কারা কারা পারো, দেখি কারা কারা এই ম্যাথটা সলভ করতে পারো। দেখি কারা কারা এই ম্যাথটা করতে পারো। আর 50 সেকেন্ডের মতন সময় আছে তোমাদের। তামান্না আক্তার অমি অ্যান্সার দিছো 0.0885, নাওফা তারান্নম অ্যান্সার দিছো 0.087, দুর্জয় পল অ্যান্সার দিছো 0.0875, তৌসিফ অ্যান্সার দিছো 0.090 ডিগ্রি সেলসিয়াস, সৌরভ সাহা 0.0885, শাহমারিয়া অ্যান্সার দিছো শাহমারিয়া অ্যান্সার দিছো 0.087, মন্ডল অ্যান্সার দিছো 0.0874। যারা যারা প্রশ্নটা তুলবো তুলে ফেলো তো একটু, 30 সেকেন্ড সময়, একটু তুলে ফেলো দ্রুত, প্রশ্নটা তুলে ফেলো একটু, তারপরে আমি ভাইয়া সলভ করে দিচ্ছি। 30 সেকেন্ড সময়। তুলে ফেলো একটু প্রশ্নটা, 30 সেকেন্ড সময়, দ্রুত তুলে ফেলো। সেকেন্ড সময়, প্রশ্নটা একটু তুলে ফেলো দ্রুত। একজন বলছে এইচএসসিতে এই চ্যাপ্টারটা গ্যাপ দিয়েছিলাম, এই চ্যাপ্টারটা এইচএসসিতে গ্যাপ দেওয়া যাবে না, কারণ এইচএসসিতে একটা চ্যাপ্টার পড়বো, একটাই আসবে, ওয়ান শর্ট চ্যাপ্টার। এটা ভালোভাবে পড়তে হবে অনেক। তো চলো এই প্রবলেমটা আমরা করি। এখানে কি দেওয়া আছে? একটি জলপ্রপাতের জল 50 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে। এর শক্তির 75% তাপে পরিণত হয়ে জলে শোষিত হলে জলের উষ্ণতা কত বৃদ্ধি পাবে? দ্যাট মিনস এইখানে সে আগে ছিল, এইখান থেকে সে কোথায় পড়ছে? মাটিতে পড়ছে। মাটি কত নিচে আছে? ধরলাম এখানে 50 মিটার দেওয়া আছে, ধরলাম না, দেওয়াই আছে এখানে 50 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সেই ডেলএচ, অর্থাৎ কতটুকু হাইট সে পড়ছে। এটা যদি 0 মিটার হাইট হয়, এটা যদি 50 হয়, তাহলে পার্থক্যটা হচ্ছে 50। ঠিক আছে, 50 মিটার হাইট সে পড়ছে। শুধু এইচ দিয়েও দিতে পারো। ওকে ফাইন। বলছে এর শক্তির 75% তাপে পরিণত হয়। এই যে বিভব শক্তির চেঞ্জটা হয়েছে, বিভব শক্তির চেঞ্জটাকে আমরা কিভাবে লিখব? আমরা এইভাবে লিখি, বিভব শক্তির পরিবর্তন ইকুয়াল টু উৎপন্ন তাপ ইকুয়াল টু তাপমাত্রা বৃদ্ধি, তাই না? তাপমাত্রা বৃদ্ধিটাই তো জানা যাচ্ছে, তাপমাত্রা পরিবর্তন। এটা কিভাবে লিখলাম? আমার প্রশ্নে দেওয়া অনুসারে বিভব শক্তির সবটাই কি তাপ উৎপন্ন করে? না, দেওয়া আছে 75% তাপ উৎপন্ন করে, তাই আমি এটার সাথে গুণ আকারে দিয়ে রাখছি। কত? 75%। ঠিক আছে, গুণ আকারে এটা দিয়ে রাখছি। ওকে, আচ্ছা। তাহলে আমরা যদি এখন দেখি বিভব শক্তির পরিবর্তন সূত্র লিখি, mg del h বা h, এইটার সাথে কত আছে? 75%। 75%কে আমরা এইভাবে লিখতে পারি না, 75/100, 75/100 লিখলাম, 75% লিখলাম, এটাকে লিখছি। এবার এটাতে আসি,
এটাতে আসি, তাপমাত্রা পরিবর্তনের সূত্র কি, এম এস ডেল থিটা, লিখতে পারি এটা। এই পাশের এম কি কাটাকাটি চলে যাবে। এবার সেই ডি ডেল এইচ ডেল থিটা। আমার এখানে লাগবে কাকে, আমার এখানে লাগবে ওকে, উষ্ণতা কত বৃদ্ধি পাবে, দ্যাট মিনস ডেল থিটাকে লাগবে। ডেল এইচ আমি জানি না, জানি কত, ডেল এইচ 50, এই দেওয়া আছে 50, ঠিক আছে। জি এর ভ্যালু আমি জানি না, 9.8 জানি, দেওয়াই আছে এখানে, আবার না দিলেও আমি জানি। এস এর ভ্যালু আমরা কি করব, এই জায়গাটার মধ্যে যদি কাজ করি তাহলে আমাদের পানি নিয়ে কাজ, তাই না? পানির জন্য কিন্তু এস এর ভ্যালু আমাদের সবারই মনে রাখতে হবে, এই ভ্যালুটাও কিন্তু মনে রাখতে হবে। আমরা এল এফ এল বি এর ভ্যালু মনে রাখছি, পানির জন্য এইটার ভ্যালুটাও কিন্তু 4200, এটা মনে রাখতে হবে, মাস্ট, এটা মাস্ট, 9-10 পড়া। 4200 জুল পার কেজি পার কেলভিন পানির জন্য এস এর ভ্যালু 4200, এটা মনে রাখতে হবে, এটা বলে দিবে না, পানি হইলে এটা বলে দিবে না। তাহলে ডেল থিটাটাকে আমরা বের করে ফেলতে পারবো না, একদম ইজি ম্যাথ, 9.8 ইন্টু 50 ইন্টু 75/100 ইকুয়াল দিয়ে 4200 এক্স শিফট ক্যালক ইকুয়াল দিয়ে আমার চলে আসছে কত, 0.0875 এত কেলভিন বলতে পারো, বা এত ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো। কিন্তু দুইটা জিনিস লেখা যায়, এত কেলভিনও বলা যায়, এত ডিগ্রি সেলসিয়াসও বলা যায়, কারণ তাপমাত্রার পার্থক্যে কেলভিন যেই কথা, ডিগ্রি সেলসিয়াস একই কথা, ঠিক আছে। তাপমাত্রার পার্থক্যে কেলভিন যেই কথা, ডিগ্রি সেলসিয়াস একই কথা। অনেক সময় এই সকল ম্যাথে উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এটা বলা থাকতে পারে, অনেকে একটা সিলি মিস্টেক করে, সেটা কি, এইভাবে বের করে কেলভিনে, তারপরে আবার এই কেলভিনটারে ওই সূত্র দিয়ে বসায় যে C/5 ইকুয়াল টু K-273/5, এই সূত্রতে যায়, সি এর এইটা কে এর জায়গায় বসে সি বের করে, ওইটা করলে কিন্তু হবে না, কারণ এখানে পরিবর্তনটাই বের করছো, পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যেই কথা কেলভিনে একই কথা, ঠিক আছে। সো পরিবর্তন দুই তাপমাত্রায় একই জিনিস রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এটা করা যাবে না, এটা হচ্ছে তুমি এত কেলভিনকে ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর করতেছো, তোমার এত কেলভিনকে ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর করতে হবে না, এটা ডিগ্রি কেলভিনের পরিবর্তন যে কথা, ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন একই কথা। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝছো, একদম ইজি ম্যাথ, জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই হয়, জাস্ট কয়েকটা জিনিস এখানে মাথায় রাখতে হয়, এগুলো অ্যাডমিশনে আসা ম্যাথ, তাহলে এই ম্যাথটা আশা করি তোমরা সবাই এখন থেকে পারবা, তাহলে এই ম্যাথটা আমরা দেখলাম, এইভাবে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি, ঠিক আছে। এটা কেলভিনে যে কথা, ডিগ্রি সেলসিয়াস একই কথা। সো আমরা এমএস ডেল থিটা ব্যবহার করছি, 75/100 দিয়ে এমএস ডেল থিটা দিয়ে কাজটা করছি, ঠিক আছে। ওকে, 75% দেখে এটা ছিল। ওকে, তাহলে তোমাদের জন্য আরেকটা প্রবলেম, এই প্রবলেমটা দেখি তোমরা করে ফেলো, তোমাদের সময় 2 মিনিট, এই প্রবলেমটা দেখি তোমরা করে ফেলো, তোমাদের সময় 2 মিনিট। মহসিন বলছো সব গুলাই ফেলছি, আয়শা বলছো আজকে ছুটি দেন, এত দ্রুত ছুটি চাইলে হবে না, কেন, কারণ তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি এখন আমি বুঝতেছি না 22 ব্যাচের স্টুডেন্টদের মধ্যে এত এই অবস্থা কেন যে পড়াশোনা করতে চাচ্ছে না, কেন, কারণ ওদের তো পরীক্ষা এমন না যে হবে না, হবে তো সামনে, আর এই জিনিসগুলো যেগুলো পড়াচ্ছে এগুলো সবগুলোই বেসিকের জিনিস, এগুলো কঠিন কিছু না, এগুলো পড়তে যদি তোমাদের বোরিং লাগে, দৈনিক 3টা ক্লাস যদি না নিতে পারো, তোমরা যদি নর্মাল টাইমের চিন্তা করো, নর্মাল টাইমে যদি তোমাদের এই করোনা না থাকতো, কলেজে 7টা-8টা ক্লাস করতে হইতো, 6টা ক্লাস তো অ্যাটলিস্ট করতে হইতো, বাসায় আসতে হইতো, প্র্যাকটিক্যাল করতে হইতো, তারপরে নিজের পড়া পড়তে হইতো, তারপরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হইতো। তোমরা যদি ভাবো যে করোনা হচ্ছে, কলেজ বন্ধ, এটা একটা ছুটি, এটা একটা ভ্যাকেশন, এটা ভ্যাকেশন না, এটা ছুটি না, এটা কোনো ঈদের বন্ধ না, এটা কোনো পূজার বন্ধ না, এইটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যান্ড এই অ্যাক্সিডেন্টের কারণে তুমি এটা ভাবলে হবে না যে এটা ছুটি, এখন তুমি পড়াশোনা থেকে মুক্ত হইতে পারো, তা কিন্তু না। এই জায়গাটাতে তোমাদের খেয়াল রাখতে হবে যে এটাকে ছুটি হিসেবে কোনোভাবেই নেওয়া যাবে না। এখন যেই সময়গুলোই যাচ্ছে, আমরা যারাই পড়াচ্ছি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্টিভলি শেষ করতে হবে, এটাই তোমাদের এখনকার স্কুল, এটাই তোমাদের এখনকার কলেজ, এভাবেই পড়াশোনাটা আগায় নিতে হবে। আমি আজকে যারা করার তারা কিন্তু করতে থাকো, আমি কথা বলতেছি আর কি। তো আমি আজকে একটা পোস্টও দিয়েছিলাম যে 22 ব্যাচের মধ্যে এমন স্টুডেন্টও আমি পাইছি যারা খুব ভালো পারে, আবার এমন স্টুডেন্টও পাইছি তোমাদের মধ্যেই আমি দেখতেছি যে ভাই আবার বলেন, একটা নর্মাল কথা বললাম, এটা অবশ্যই ভাই আবার বলেন। এই জিনিসটা আমি বুঝি না যে তোমাদের ব্রেন কি এতটাই ডাল হয়ে গেছে যে তোমরা একটা নর্মাল কথা বুঝতেছো না, নাকি তোমরা এখন মানে এইচএসসির যোগ্য না নাকি। সো এরকম একটা জিনিস কিন্তু মাঝে মাঝে মনে হয় তোমাদের কয়েকজনের অ্যাক্টিভিটি দেখে। সো তোমাদের এই জায়গাটা থেকে সিরিয়াস থাকতে হবে, বরং টিচারদের থেকে আরো আদায় করে নিতে হবে পড়া।
একটা ভাইয়া যদি ছুটি নিতেও চায়, ভাইয়া আরেকটু পড়ায় যান, ভাইয়া আরেকটু পড়ায় যান, ভাইয়া আরেকটু দেখান, আরেকটু দেখান, এইভাবে পড়তে হবে। তোমাদের এমন বলা যাবে না যে ছুটি দিয়ে দেন, শেষ করে দেন। ছুটি দিলে কি আমাদের তো ভালোই, আমি ছুটি দিলে, আমি যদি এখন ছুটি দেই বা ছুটি না দিই কোনো তফাৎ আছে? আমার তো আরও আরাম, তাই না? আমার তো আরও আরাম, কিন্তু তারপরও আমি পড়াইতে যাচ্ছি, তোমরা পড়তে যাচ্ছ না, জিনিসটা উল্টা হয়ে গেল না? জিনিসটা হওয়া উচিত তোমরা আরও আদায় করে নিবা আমাদের থেকে, যে ভাইয়া এইটা আমি পারি না, এটা পড়াই দেন, এটা আমি বুঝি না, এটা বুঝাই দেন। এইভাবে যদি জিনিসটা ঘটে তাহলেই অ্যাকচুয়ালি তোমরা ভালো করতে পারবা। পড়াশোনাটা কিন্তু আমার জন্য না, তুমি যদি একটা ভালো রেজাল্ট করো আমার ভালো লাগবে, তুমি যদি একটা খারাপ রেজাল্ট করো আমার খারাপ লাগবে, এতটুকু পর্যন্তই। 2 দিন পরে আমি ভুলেও যাব, 3 দিন পরে আমি ভুলেও যাব, কিন্তু ওই রেজাল্টটা তোমার লাইফ জুড়ে তুমি বয়ে নিয়ে যাবা। তোমার যে আপকামিং লাইফ, এই পুরো লাইফ জুড়ে তুমি এই রেজাল্টটা বয়ে নিয়ে যাবে। তুমি যদি জিপিএ 5 পাও, ওই রেজাল্টটা তোমার সারা জীবনই তোমার সাথে থাকবে। তুমি যদি ওইটার কাজের জায়গায় ভালো জায়গায় চান্স পাও, ওইটা তোমার জন্য সারা জীবনই তোমার কাছে থাকবে। আর তুমি যদি না পাও, সেটাও তোমার কাছে সারা জীবন থাকবে। আমি হয়তো আপাতত খুশি হব, আপাতত কষ্ট পাবো, কিন্তু ওইটা সাময়িক, তোমারটা হচ্ছে পার্মানেন্ট। সো এই জায়গায় জিনিসটা হওয়া উচিত এরকম যে ভাইয়া যদি ছুটি নিতেও চায়, ভাইয়ার লাইফের তো কিছু করার নাই, ভাইয়ার লাইফ দাঁড়াই গেছে, ভাইয়া বুয়েট থেকে বাইরে হয়েছে, ভাইয়া এখন বিদেশে চলে যাবে কয়দিন পরে আল্লাহ যদি ঠিক রাখে, অ্যান্ড ভাইয়ার লাইফের তো ঠিকঠাকই আছে, ভাইয়ার লাইফের তো কোনো ইম্প্যাক্ট পড়বে না, পরিবর্তন হবে না, যা হবার আমার হবে, ক্ষতি হইলে আমার হবে, লাভ হইলে আমার হবে। তো আমি কেন ভাইয়াকে আরও আগে ছুটি দিয়ে দিব? আমি বরং আমার নিজের ভালোটা আদায় করে নিব। তোমাকে যদি আমি একটা খাবার দিই, তুমি যদি বলে না ভাইয়া ফালাই দেন, জিনিসটা এরকম। এই পড়াশোনাগুলো খাবারের চেয়ে, একটা গিফটের চেয়ে কোনো অংশে কম না। যা পড়াচ্ছি আমি বা অন্যান্য টিচার যারাই পড়াচ্ছি, একটা গিফটের চেয়ে এই পড়াশোনাগুলো কোনো অংশে কম না। বরং এই পড়াগুলো যদি তোমরা মূল্যমানটা দেখতে পারতা, যে আচ্ছা এই পড়াটা পড়লে আমার কি হইতে পারে, তুমি যদি জাস্ট মূল্যমানটা দেখতে পারতা যে আমি 10 বছর পরে এটা করতে পারবো, এটা করতে পারবো, এই পড়াগুলো কাজে লাগে, তখন তুমি নিজেই বলতা যে আমাকে পড়ান, আমার বাকি কিছু দেওয়া লাগবে না, আমার থেকে লাগলে এইটা নেন, আমার থেকে লাগলে এইটা নেন, কিন্তু আমাকে পড়ায় দেন একটু। এইভাবে অ্যাকচুয়ালি তোমাদের কি আমাদের থেকে পড়াটা আদায় করা উচিত। এইভাবে যারা যারা আদায় করতে পারবা শেষ পর্যন্ত, তারাই দেখবা জীবনে বেশি কিছু অর্জন করতে পারতেছো। পড়াশোনা ছাড়াও জীবনে অনেক কিছু করা যায়, কিন্তু পড়াশোনা হচ্ছে ওই ওয়ে যেটা তুমি যেই পরিবারের হও, নিম্নবিত্ত পরিবারের হও, মধ্যবিত্ত পরিবারের হও, যেই পরিবারের হও না কেন, তোমাকে ওঠার জন্য একটা মই হিসেবে কাজ করবে পড়াশোনাটা। সৎভাবে যদি উঠতে চাও, মই হিসেবে কাজ করবে পড়াশোনাটা। বাট তুমি যদি অসৎভাবে চিন্তা করো, তাহলে তো অনেক উপায় আছে, তাই না? সো পড়াশোনাটা আঁকড়ায় ধরো, এটা তোমাকে অনেক বেশি রিটার্ন দিবে। আমি যখন বুয়েটে পরীক্ষা দিই, বুয়েট থেকে যখন চান্স পাই, তারপরে 2 মাসের মধ্যে আমি এটা ফিল করছি যে আমি জীবনে যতটুকু কষ্ট করছি পড়াশোনার পেছনে, তার চেয়ে বেশি পড়াশোনা আমাকে রিটার্ন দিছে, সম্মানের মাধ্যমে, টাকার মাধ্যমে, আমার কনফিডেন্সের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে। অ্যান্ড বের হওয়ার পরে তো আমি এটার কৃতজ্ঞতা শেষই করতে পারবো না। আমি ইমাজিনই করতে পারবো না এখন আমার লাইফটা বুয়েট সহ, বুয়েট ছাড়া। আমি ইমাজিনই করতে পারবো না আমার লাইফটা ইঞ্জিনিয়ার হওয়া সহ, ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া। ইঞ্জিনিয়ার না হলে আমি এখন কি করতাম? লিটারালি আমি ব্ল্যাঙ্ক থাকতাম, কারণ করোনার মধ্যে এতটা ক্রাইসিস সবার মধ্যে, তোমরা তোমাদের ফ্যামিলি থাকলে বুঝবা যে সবার কিন্তু এই মুহূর্তে জব নেই, সবার কিন্তু এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক মতো নাই, তাই না? সো আমি ইমাজিনই করতে পারতাম না আমি যদি ইঞ্জিনিয়ার না হইতাম, আমি যদি ভালো করে পড়াশোনাটাকে না কাজে লাগাতাম, আমি কি করতাম? আমি ইমাজিনই করতে পারতাম না ওই লাইফটা। আমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি এখন পড়তাম, কি করতাম? ওইগুলোও ভালো, ওগুলো থেকে অনেক কিছু করা যায়, কিন্তু অনেক কষ্ট করতে হয় তাদের। অ্যান্ড আমি নিজে অনেক লাকি ফিল করি যে ভাগ্যিস ওই টাইমে আমি পড়ছিলাম, ভাগ্যিস ওই টাইমে আমি এটা করছিলাম, ভাগ্যিস। মানে এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্ট। এই জিনিসগুলো আজকে বুঝতেছো না, একটা সময় পরে যে ঠিকই বুঝবা। এই পড়াশোনাগুলো কোনো অংশে একটা বড় গিফটের চেয়ে কম না, একটা বড় প্রাইজ মানির চেয়ে কম না। তুমি ভাবতেছো যে তুমি সামথিং 2000-1500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছো, তারপরে এই পড়াশোনাগুলো পাচ্ছ। এই পড়াশোনাটা তোমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। তুমি শুধু টাকা বিনিয়োগ করছো, এখন পর্যন্ত হয়তো তোমার মা তোমার কোর্সটা কিনে দিছে, টাকা বিনিয়োগ করছো, কিন্তু টাকা না, তোমার বিনিয়োগ করতে হবে সময়ও। টাকা প্লাস সময়, দুইটা যদি বিনিয়োগ করো, টাকা তো বিনিয়োগ করেই ফেলছো, বাট সময়টা যদি বিনিয়োগ না করো, টাকা তুমি লক্ষ কোটি টাকা বিনিয়োগ করলেও তোমার পড়াশোনা তোমার হয়ে যাবে না কখনো। হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস তোমার হাতে থাকবে, কিন্তু তোমার এই ক্লাসটা, এই নলেজটা মাথায় ঢুকবে না। অ্যান্ড যে জিনিসগুলোই পড়াচ্ছে এগুলো দেখবা লাইফ টাইম তোমার অনেক কাজে লাগবে। একটা সিঙ্গেল পড়াশোনা তুমি যদি নিজে চিন্তা করো, নর্মালি নিজে যে কোনো জায়গায় পড়ো, তুমি এই পড়াটা আরেকজনের টিউশনি আকারে পড়াবা, তুমি এই পড়াটার দাম এক রাতে যা আমি আজকে পড়াচ্ছি এই দামটা দিই, এই যে 8 মাসের কোর্স, 8 মাসের দাম তুলে ফেলতে পারো একটা ক্লাস নিয়ে। তাহলে তুমি চিন্তা করো এটা তোমার কত বড় একটা জায়গা, যে জায়গায় তুমি অ্যাকচুয়ালি আমাদের কাছে পড়তে পারছ, অ্যান্ড এই পড়াটা তুমি ইনস্ট্যান্টলি রিটার্ন পাচ্ছ। অন্য কোনভাবে তুমি পাচ্ছ? তুমি রিক্সা চালাই দেখো আর্ন করতে কত কষ্ট, ডেলিভারি ম্যান হয়ে দেখো আর্ন করতে কত কষ্ট, অন্য সব উপায়ে ইনকাম করা কঠিন। এই উপায়টা আছে যেটা তোমাকে শুধুমাত্র ইনকাম না, সম্মানের দিক দিয়ে একটা বুস্ট দিবে,
তোমাকে বাইরের দেশে যাওয়ার অপরচুনিটি, বাইরের দেশে তোমাকে ভালো কিছু করার দিয়ে একটা বুঝ দিবে। তুমি নর্মালি চিন্তা করো না তুমি বাইরের দেশে যাবা, ভিসা পাইতে দেখো কত কষ্ট হয়, বাট তুমি ভালো একটা স্টুডেন্ট হও, ভালো একটা রেজাল্ট করো, তোমাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে। সো আলটিমেটলি তুমি এটা নিয়ে চিন্তা করে দেখো যে বাইরের দেশে কি তোমাকে দাম দিচ্ছে, তোমার পরিশ্রমের দিচ্ছে না, তোমার পড়াশোনাটাকে দাম দিচ্ছে, তোমার পড়াশোনাটাকে দাম দিচ্ছে। সো সকল দেশই তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে যদি তুমি অ্যাকচুয়ালি ভালোভাবে ওই সময় শেষ করো। তো তখন তোমাকে আরো দেশরা চাইবে যে না ওকে আমার দেশে নেই, ওকে আমার দেশে নেই। কেন? কারণ একটা দেশও চায় তার দেশে একটা সুনাগরিক থাকুক, যে গবেষণা করতে পারে, যে অনেক কিছু আবিষ্কার করতে পারে। তারা সিটিজেনশিপই দেয় এইটার ভিত্তিতে। সো যতই বড় হচ্ছে আমি এই জিনিসগুলো বুঝতেছি, রিয়েলাইজ করতেছি। আমি এই জিনিসটাই চাই যে তোমরা ছোট আসো, আমাদের থেকে যে শিক্ষাটা নেওয়ার, আমাদের যে লাইফটা দেখার, সেই লাইফটা থেকে যেন তোমরা শিক্ষাটা নিতে পারো যে ভাইয়া তো এই জিনিসগুলো করতে পারছে পড়াশোনা করে, আমরাও পারবো এই জিনিসগুলো করতে। এইটাকে আশা রেখি অ্যাটলিস্ট পড়াশোনাটা করো। কারণ পড়াশোনাটা আমি তোমাকে গিফট হিসেবে দিচ্ছি, আমি তোমাকে হয়তো মুখের সামনে এনে দিচ্ছি, যদি না খাও তাহলে ভাইয়াদের কিছু করার নেই। তো যাই হোক, চলো এই প্রবলেমটা আমরা করি, একটু দেখি। আমাদের এখানে কি দেওয়া আছে? পৃথিবীর আবহাওয়ার ভেতর দিয়ে যাওয়ার ফলে 42 কেজি ভরের একটি জ্যোতিষ্কের গতিবেগ 20 কিলোমিটার পার মিনিট। অর্থাৎ পৃথিবীর আবহাওয়ার মধ্যে দিয়ে আসে না, বাইরের দেশ থেকে অনেক মেটেরয়েডস বা আলাদা আলাদা উপাদান কিন্তু পৃথিবীতে ঢুকে। ওইগুলো যখন ঢুকে তখন কিন্তু আগুন বা অনেক জোরে যখন ঢুকে, যেহেতু বায়ুমণ্ডলে প্রবেশ করতেছে, বাইরে তো বায়ু নাই মহাশূন্যে, ওখান থেকে যখন ঢুকতেছে তখন কিন্তু তারা সংঘর্ষের ফলে এইরকম অবস্থা হয়ে দাঁড়ায়। মেটেরয়েডসের ছবি এই যে এটা দেখাইলাম, এইরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। তখন এই যে 42 কেজি ভরের এমন একটা জিনিস ধরো বাইরের জায়গা থেকে পৃথিবীতে ঢুকতেছে 42 কেজি ভরের, বলছে জ্যোতিষ্কের গতিবেগ 20 কিলোমিটার পার মিনিটে দেওয়া আছে, থেকে হ্রাস পেয়ে 5 কিলোমিটার পার মিনিট হলো। মানে এই যে ঢুকার সময় সে যেহেতু বায়ুর সাথে ঘর্ষণে লিপ্ত হচ্ছে, বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে তার কি হচ্ছে, বেগের একটা পরিবর্তন হয়েছে। কত থেকে কত হয়েছে? 20 কিলোমিটার পার মিনিট থেকে 5 কিলোমিটার পার মিনিট হয়েছে। গতিশক্তির কি আসছে? একটা পরিবর্তন আসছে। বলছে এই গতিবেগ পরিবর্তনের দরুন কত তাপ উৎপন্ন হলো তা ক্যালোরিতে নির্ণয় করো। এখানে একটা ইনফরমেশন ভাইয়া দিতে চাই, 9-10 হয়তো এই জিনিসটা পড়ছো। 1 জুল সমান সমান 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান সমান কত? 4.2 জুল। এই ইনফরমেশনটা কিন্তু আমাদের কাজে লাগবে, এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? ফাইন। তো আমাদের এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই যে আমি যে দেখাইছি গ্রাফগুলো, ওইটার আলোকে যদি লিখি গতি শক্তির পরিবর্তন ইকুয়াল কি, এখানে কি করতেছে? গতিশক্তির পরিবর্তনটা তাপ উৎপন্ন করতেছে, তাই না? জাস্ট কিউ। আমাদের এখানে তাপমাত্রার পরিবর্তন ওইগুলো কিছু লাগবে না, জাস্ট কিউটাকেই বের করব। এই কিউটা যদি বের করতে তাহলে অতএব কিউ ইকুয়াল টু আমি বলতে পারি গতিশক্তি, আচ্ছা এখানে লিখি গতিশক্তির পরিবর্তনটাকে, তাহলে আমি কি লিখতে পারি? লিখতে পারি হাফ এম ভিএফ স্কোয়ার মাইনাস হাফ এম ভিআই স্কোয়ার, তাই না? এতটুকু লিখতে পারি ইকুয়াল টু কিউ। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? কিউকে বের করতে পারবো। তাহলে আমি একবারে লিখি হাফ এম ভিএফ মাইনাস ভিআই স্কোয়ার। তাহলে এখানে কার জায়গায় কি বসাবো একটু লিখে ফেলি। এই জায়গায় এম এর জায়গায় আমি কত বসাবো? এম এর জায়গায় আমি বসাবো 42 কেজি। ভিএফ এর জায়গায় কত বসাবো? ভিএফ 5 কিলোমিটার পার মিনিট, 5 কিলোমিটার পার মিনিট। এটাকে আমার কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ড নিতে হবে। দ্যাট মিনস 5000, 1000 দিয়ে গুণ দিলাম, 5000 মিটার পার মিনিট মানে কি 60 সেকেন্ড, ঠিক আছে? 5000/60। ভিআই এর জায়গায় কত বসাবো? একবারে লিখে ফেলি 20 কিলোমিটার পার মিনিট। দ্যাট মিনস 20 ইন্টু 1000/60। তাহলে কিসে আসবে? মিটার পার সেকেন্ডে আসবে। হ্যাঁ, তো এটাও কি মিটার পার সেকেন্ডে। তাহলে এই ভ্যালুগুলো চলো একটু বসাই ফেলি। তো আমরা এই জায়গাটার মধ্যে বসে আমরা একবারে বের করি হাফ এম, এটা একবারে বের করি। 0.5 ইন্টু 42 ইন্টু 5000 স্কোয়ার বাই 60 স্কোয়ার মাইনাস 2। এখানে একটা জিনিস বলে রাখি, এই ম্যাথগুলো যখন করবা তখন কিন্তু মাইনাস নিবা না। হ্যাঁ, তখন তুমি এইভাবে লিখবা, সরি এই যে এই জায়গাটায় একটা ইয়ে দিবা, মডুলাস দিবা।
মডুলাস সাইন দিয়ে দিবা। হ্যাঁ, এখানে একটা মডুলাস সাইন দিয়ে দিবা, কারণ উৎপন্নকৃত তাপ জানতে চাইছে, এটা শোষিত না বর্জিত ওই সব কিছুতে যাওয়া দরকার নেই, তুমি উৎপন্নকৃত তাপ ইকুয়াল টু এত। হ্যাঁ, সো তুমি এই জায়গায় মডুলাস ইউজ করো, মডুলাস ইউজ করলে তোমার এখানে মাইনাস আসলেও তুমি ডিরেক্টলি ভ্যালুটা এইভাবে লিখতে পারো, 2.18 ইন্টু 10⁶ এত জুল, তাই না? এত জুলে আসছে, 2.1875 আসছে আর কি, তো 2.187 আমি লিখে দিলাম, এত জুল। তোমার নিতে হবে কি ক্যালোরিতে, তাহলে আমি জানি 1 ক্যালোরি 4.2 জুলের সমান, তাহলে এত জুল কত ক্যালোরির সমান? তাহলে কি করব, এটাকে ভাগ দিব, কত দিয়ে ভাগ দিব? 4.2 দিয়ে ভাগ দিব, দ্যাট মিনস এটা যেটা আসছে এটাকে ভাগ দিলাম। দেখো ভাইয়া কি করছি, ভাগ সাইন দিলাম, 4.2 দিলাম, দিয়ে এখন দেখি অ্যান্সারটা কত আসছে, ইকুয়াল টু দিয়ে, তাহলে আমি এটা ভাগ 4.2 দিলাম, দিয়ে আমার অ্যান্সারটা আছে 5.2 ইন্টু 10⁵ 10⁵ ক্যালোরি। তাহলে এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে উৎপন্নকৃত তাপ আমি পেয়ে গেছি, ঠিক আছে, উৎপন্নকৃত তাপ আমি পেয়ে গেছি। মডুলাসটাই দিও, ঠিক আছে, মডুলাসটা দিলে তুমি কি একবার উৎপন্নকৃত তাপটা ভ্যালু আকারে পাবা, মডুলাস সাইনটা ইউজ করো। ওকে, আচ্ছা, তাহলে এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এর পরের ম্যাথে চলে যাই, এর পরের ম্যাথে চলে যাই। তাহলে এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তেমন কঠিন কিছুই করিনি, হাফ mv² - vi², জাস্ট ভ্যালুগুলো নিছি। ওকে ফাইন, তাহলে এবার আসি পরের ম্যাথটাতে চলে যাই। তাহলে এই ম্যাথটা, এটা দেখলাম, এটাই আমার এটা আসছে, ঠিক আছে, 5.2 ইন্টু 10⁵ ক্যালোরি। ওকে, এই ম্যাথটা একটু প্রশ্নটা তুলে ফেলো তো, 30 সেকেন্ড সময়, এই ম্যাথের প্রশ্নটা একটু তুলে ফেলো দ্রুত, 30 সেকেন্ড সময়। এরপরে ভাইয়া আরেকটা ম্যাথ করবো, এরপরে ছেড়ে দিব, আরেকটা ম্যাথ করবো, এরপরে ছেড়ে দিব, দ্রুত একটু প্রশ্নটা তোলো। এরপরে আরেকটা ম্যাথ করবো, এরপরে আমি ছেড়ে দিব, ঠিক আছে, এরপরে আরেকটা ম্যাথ করবো, এরপরে ছেড়ে দিব, দ্রুত প্রশ্নটা তোলো, একটু প্রশ্নটা তুলো, এরপরে আরেকটা ম্যাথ করি, আমি ছেড়ে দিব। এই প্রশ্নটা তোলো, এটার পরে আরেকটা করবো, এরপরে ছেড়ে দিব, দ্রুত। SD রাহুল বলছো ডান, দ্রুত এই ম্যাথটা তুলে ফেলো দ্রুত। ভাইয়া 4.2 এর ব্যাপারটা ব্যবহারটা বুঝিনি আমরা। তাপের আরেকটা একক, তাপ পরিমাপের আরেকটা একক 9-10 ছিল, এটা ক্যালোরি। ক্যালোরি দিয়েও আমরা তাপ পরিমাপ করতে পারি। হ্যাঁ, এখনো অনেক জায়গায় তাপ পরিমাপ করা হয় ক্যালোরিতে, খাবারের ক্ষেত্রে তুমি দেখতে পারো এত ক্যালোরি এত ক্যালোরি। সো 1 ক্যালোরি তাপ 4.2 জুলের সমান, এটা একটা কনভার্সন। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেরকম সেরকম। সো আমাদের ক্যালোরিতে নিতে বলছে, জুলে আমরা বের করছি, সো জুল রেট 4.2 দিয়ে ভাগ দিছি, তাই ক্যালোরিতে চলে গেছে এটা। ওকে ফাইন, তাহলে এই ম্যাথটা তুলে ফেললে দেখো, এই ম্যাথটাতে কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফকে কত উচ্চতা থেকে ছেড়ে দিলে মাটির সঙ্গে সংঘাতে সম্পূর্ণ গলে যাবে। ধরে নাও যে পতনজনিত শক্তির অর্ধেক তাপে রূপান্তরিত হয়। পতনজনিত শক্তির কতটুকু তাপে রূপান্তরিত হয়? অর্ধেক তাপে রূপান্তরিত হয়। তাহলে চলো এই ম্যাটার অ্যানিমেশনটা দেখি, ওই জায়গায় তাকাও, বরফটা দেখতেছো তোমরা এখন ওই জায়গাটার মধ্যে। আমি যদি টেনে দিই তাহলে দেখো আস্তে করে কি হয়ে যায়, এটা গলে যায়। এই ম্যাটটা আমি করে দিই, টাইমটা আমি এটা আলাদা করে দিই। সো কি হয়েছিল, আগে ছিল এরকম বরফ, পড়ার সময় সে কি হয়েছে, গলে পানিতে পরিণত হয়েছে, কতটুকু হাইট, সেই হাইটটা আমার বের করতে হবে। এখানে তাপমাত্রা ছিল কত, এখানে তাপমাত্রা ছিল বরফটার 0 ডিগ্রি সেলসিয়াস। এইখানে তাপমাত্রা কত কিছু বলা নাই, জাস্ট গলে গেছে বলা আছে, তাহলে আমরা বলবো এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস আইস ছিল, এখানে পড়তে সে কি হয়ে গেছে, 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার হয়ে গেছে। তাহলে এই ম্যাথটা যখন আমরা করব তখন পতনজনিত শক্তির, পতন হওয়ার জন্য যে শক্তিটা লাগে, অর্থাৎ বিভব শক্তির পরিবর্তন, একবারে লিখি mgh, এটার কত পার্সেন্ট তাপে রূপান্তরিত হয়েছে, 50% তাপে রূপান্তরিত হয়েছে, তাই না? তাহলে আমরা লিখব প্রশ্ন মতে ইকুয়াল দিয়ে কি লিখবো যে তাপে রূপান্তরিত হওয়ার জন্য যে শক্তিটা, এটা কোন ক্ষেত্রে হয়েছে, এখানে কি তাপমাত্রা বাড়ছে কমছে না, এই ক্ষেত্রে আমার গলন সংঘটিত হচ্ছে, রাইট? এই ক্ষেত্রে আমার গলনটা সংঘটিত হচ্ছে, দ্যাট মিনস গলনের জন্য প্রয়োজনীয় তাপ সেটা কি mLF। গলনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা চেঞ্জ হবে না, জাস্ট অবস্থার পরিবর্তন হবে। তাহলে আমরা এখন এই জায়গাটার মধ্যে যদি কাজ করতে যাই, m আর m কি কাটাকাটি চলে গেল, তাহলে GH কে আমি বের করব। LF এর ভ্যালু আমরা জানি না, LF এর ভ্যালু আমরা জানি, LF এর ভ্যালু আমি জানি 3.33
ইন্টু 10⁵ জুল পার কেজি। সো এলএফ এর ভ্যালু আমি বসাই দিতে পারি, জি এর ভ্যালু 9.2, তাহলে এখান থেকে এইচ চলে আসবে না, এইচ চলে আসবে, একদম ছোট ম্যাথ। সো আমরা এখান থেকে এইচটা বের করে ফেলতে পারবো। 50%কে বলে রাখি, 50% কি 50/100, একবার লিখিয়ে দিই। 50%কে আমরা এইভাবে লিখি 50/100। এখন একবার হিসাব করে ফেলো, একবারই করে ফেলো ক্যালকুলেটর। একবারে যদি করি তাহলে আমার এইটা আসে। তাহলে আমি এইটাকে অ্যান্সার হিসেবে লিখে দিতে পারবো। সো এত মিটার হাইট থেকে যদি একটা বরফ পড়ে তাহলে সে পড়তে পড়তে কি হয়ে যাবে, সম্পূর্ণ গলে পানিতে রূপান্তরিত হয়ে যাবে, সম্পূর্ণ গলে কি হয়ে যাবে, পানিতে রূপান্তরিত হয়ে যাবে। সো আমরা এই হাইটটা পেয়ে গেছি 67,959, 67,959.18 কিলোমিটার। তাহলে এই জায়গাটাতে আমরা দেখলাম। আর একটা ম্যাথ করবো ভাইয়া, তারপরে ছেড়ে দিব। আর একটা ম্যাথ করি ভাইয়া, তোমাদেরকে ছেড়ে দিব, আজকে অনেকক্ষণ পড়াইলাম। আর একটা ম্যাথ করলে আমাদের অনেকগুলো ম্যাথ করা হয়ে যাবে, এই সেকেন্ড পোর্শনের ম্যাথগুলো আমাদের কভার হয়ে যাবে। মানে সেকেন্ডের পোর্শন, এই যে তাপের রূপান্তর, গতিশক্তির পরিবর্তন, বিভব শক্তির পরিবর্তন, এই রিলেটেড ম্যাথগুলো কভার হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। আমরা এইভাবে জাস্ট সলভটা করে ফেলছি। এবার এই ম্যাথটা তোমাদের জন্যই আমি এই ম্যাথটা দিলাম, তোমরা এটা করো, তারপরে আমি এটা সলভ করে দিব। এখানে কি বলা আছে প্রশ্নটা, একটা সীসার বুলেট কোনো প্রতিবন্ধকে আঘাত পেয়ে গলে যায়, যার মানে এই যে সীসার বুলেটটা গেল, যে ওখানে আঘাত পেয়ে কি হবে, এখন সে গলে যাবে, ওই জায়গায় সম্পূর্ণ গলে যাবে। যদি প্রতিবন্ধক কর্তৃক 25% তাপ শোষিত হয়, প্রতিবন্ধক মানে কি, দেয়ালটা 25% তাপ শোষণ যদি করে, বুলেটের আদি তাপমাত্রা 27°C হলে বেগ নির্ণয় করো। মানে কত বেগে বুলেটটারে মারা হয়েছিল বা কত বেগে বুলেটটা প্রতিবন্ধকের কাছে গেছিল সেটা বের করতে বলছে। সীসার গলনাঙ্ক দেওয়া আছে 327°C, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 126 জুল পার কেজি পার কেলভিন, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে। তো এই ম্যাথের টাইম শুরু হচ্ছে এখন। দেখি এই ম্যাথটা করো, এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। স্বপন দাস বলছো যে কোনো ভরের বরফের জন্য কি ওই উচ্চতা হবে? এটা হ্যাঁ, যে কোনো ভরের বরফ যদি ওই কন্ডিশনটা থাকে যে পতনজনিত শক্তির অর্ধেক তাপে রূপান্তরিত হয়। এই ম্যাথটা দেখি কারা কারা অ্যান্সার করতে পারো। একটা অ্যান্সার পাইছি আমি, মাহাতিম সাকিব অ্যান্সারটা দিছো 409.87 মিটার পার সেকেন্ড। এখন পর্যন্ত একটা অ্যান্সারই আমি পাইছি। মিনময় মন্ডল অ্যান্সার দিছো 409.87 মিটার পার সেকেন্ড। দুর্জয় পল 409.88, দুর্জয় পল 409.88, জায়েদ 354.96, নাইম 410, মেহেদি হাসান 409.87, ফাবিয়া রোজ 409.87। অনেকেই অ্যান্সার দিছো। ওকে, যারা যারা প্রশ্নটা তুলবা দ্রুত একটু তুলে ফেলো, এখন আর ম্যাথ করতে হবে না, এখন 30 সেকেন্ড সময় প্রশ্নটা একটু তুলে ফেলো, 30 সেকেন্ড সময় প্রশ্নটা একটু তুলে ফেলো, তারপরে আমি করে দিচ্ছি। এটা করেই আজকে ক্লাসটা শেষ। এই ম্যাথটা দেখি কে ভালো করে বুঝো। আজকে কিন্তু 2টা পোর্শন তাহলে কভার হবে, 2টা পোর্শনের ম্যাথ। অ্যান্ড মোটামুটি এই ম্যাথগুলো ভালো করে করতে পারলে আমি বলতে পারি যে এই 2টা পোর্শনের ম্যাথ আসলে তোমরা অন্যান্য ম্যাথও ভালোই পারবা।
কারণ মোটামুটি যত টাইপের ম্যাথ সম্ভব সবগুলোই দেখানোর চেষ্টা করছি ভাইয়া। দ্রুত একটু ম্যাথটা তুলে ফেলো, 10 সেকেন্ড সময়ে আরও একটু ম্যাথটা তুলে ফেলো দ্রুত। তোমরা তুলতে তুলতে আমি প্রশ্নটা পড়ি, এই ম্যাথটা তারপরে করে আমরা আজকের ক্লাসটা শেষ করি। কি বলা আছে, একটা সীসার বুলেট কোনো প্রতিবন্ধকে আঘাত পেয়ে গলে যায়। এই যে একটা সীসার বুলেট আঘাত পেয়ে গলে গেছে, হ্যাঁ, আঘাত পেয়ে গলে যাবে। বলছে প্রতিবন্ধক কর্তৃক 25% তাপ শোষিত হয়। দ্যাট মিনস এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা কত পার্সেন্ট তাপ নেয়? 25%। যেই তাপটাই উৎপন্ন হয়েছে এখানে যেই তাপটাই উৎপন্ন হয়েছে, কিউ পরিমাণ তাপ উৎপন্ন হইলে কিউ এর 25% কিউ যায় দেওয়ালের মধ্যে, আর 75% কিউ বাকি থাকে কত? 25% ছাড়া 75% কিউ পাই কে? আমার বুলেটটা। কারণ উৎপন্নকৃত তাপের একটা অংশ দেয়াল নিলে বাকি অংশটা কে নিবে? বাকি অংশটা আমার নিবে বুলেট। সো বুলেটটা পায় 75% কিউ। যদি টোটাল তাপ উৎপন্ন হয়ে থাকে কিউ পরিমাণ, 25% নিয়ে গেল দেয়াল আর 75% নিয়ে গেল কে? বুলেট। শোষিত হয় বুলেটের আদি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে, আদি তাপমাত্রা 27 ডিগ্রি, যখন সে সংঘর্ষ করে নাই 27 ডিগ্রি, এরপরে সে সংঘর্ষ করছে, সংঘর্ষ করার পরে তো গলে গেছে। গলার জন্য কি গলনাঙ্কে যাইতে হবে, তার মানে গলার সময় তার তাপমাত্রা কত ছিল? এইখানে তার তাপমাত্রা ছিল, এইখানে তার তাপমাত্রা ছিল 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার। কেন? কারণ গলতে হলে তো অবশ্যই গলনাঙ্কে পৌঁছাইতে হবে, তারপরে গলতে হবে। তো এই জায়গায় যাওয়ার পরে তার তাপমাত্রা হয়েছে 327। আগে ছিল 27 বাধা যাবার আগে, তারপর যাওয়ার পরে হয়ে গেছে কত? 327। সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে, আপেক্ষিক তাপ মিনস এস দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে। গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে, মানে এলএফ দেওয়া আছে। এইখানে তাহলে কি ঘটনাটা ঘটছে? প্রথমে 27 ডিগ্রি সেলসিয়াস, ফার্স্টে কি হয়েছে? 27 ডিগ্রি সেলসিয়াসের সীসা রূপান্তর হয়েছে, কিসে রূপান্তর হয়েছে? 327 ডিগ্রি সেলসিয়াসের সীসাতে। কারণ আগে তো তার গলনাঙ্কের তাপমাত্রায় পৌঁছাইতে হবে। এই পর্যায়ে তার একটা তাপ লাগছে, এই পর্যায়ে তার একটা তাপ লাগছে। এরপরে 2 নম্বরে কি হয়েছে? 327 ডিগ্রির সীসা, যেটা সীসা কিসে রূপান্তরিত হয়েছে? তো এইটা 327 ডিগ্রির তরল সীসাতে হয়েছে, মানে গলে গেছে তরল সীসা। আগে ছিল কঠিন, এখন হয়েছে তরল সীসাতে রূপান্তর হয়েছে, তাই না? এই দুইটা ঘটনা এই জায়গাটার মধ্যে ঘটছে। এই তাপগুলো আসছে কোত্থেকে? এই তাপগুলো আসছে তার বেগের পরিবর্তন থেকে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন থেকে। আগে তো একটা বেগ ছিল, পরে গলে গেছে, গলার পরে তো আর যাবে না। গলে কি তরল রূপেও সে গুলির মতন স্পিডে যাবে না, তখন তো থেমে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই তার আগে বেগ ছিল ইউ পরিমাণ, তারপরে বেগ হয়ে গেছে 0, কারণ গলে গেছে মানে কি? থেমে গেছে, একদম পানি হয়ে গেছে, তরল হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন কত? হাফ এম ইউ স্কোয়ার। কি লেখা হচ্ছে ছিল? হাফ এম, এইভাবে লেখা ছিল না? হাফ এম ইউ স্কোয়ার, 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কারণ শেষটা হচ্ছে 0, আদিটা হচ্ছে ইউ। এভাবেই লেখা হচ্ছে ছিল। বাট আমরা একবারে মডুলাস সহত লিখি, এটাকে মডুলাস সহত লিখে একবার এটাকে লিখলাম হাফ এম ইউ স্কোয়ার। দেখো এটা করলে এটা এটাই আসে। এটা কেমনে আসছে? হাফ এম ভিএফ স্কোয়ার মাইনাস হাফ এম ভিআই স্কোয়ার। শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, শেষটা 0, আদিটা ইউ। তাহলে আমি একবারই লিখলাম এটা হাফ এম ইউ স্কোয়ার প্রশ্ন মতে। এই যে এইটারই তো 75% তাপটারে কাজে লাগায় এই ঘটনা দুইটা ঘটছে। 75% কিউই তো এই জায়গায় ব্যয় হয়েছে, তাই না? 75% উৎপন্নকৃত তাপটা, 25% তো ও গরম হয়েছে, 25% দিয়ে কিউই গরম হয়েছে। প্রতিবন্ধক বা দেয়াল কি আর গলছে না? দেয়াল গলেনি, সীসা গলছে। তাহলে সীসা কতটুকু তাপ পাইছে? তার নিজের জন্য 75% তাপ পাইছে। তাহলে এইটা হচ্ছে উৎপন্নকৃত তাপ। এটা অ্যাকচুয়ালি গতিশক্তির পরিবর্তন। আমরা জানি গতিশক্তির পরিবর্তন এখানে সম্পূর্ণরূপে কিছুই বলা নাই, অর্ধেক না 75% না কিছু। বলছে যে গতিশক্তির পরিবর্তনে তাপে রূপান্তরিত হয়, ওই তাপের মধ্যে প্রতিবন্ধক নেয় 25% আর সীসা নেয় কত? 75%। তার মানে এই অংশটা আসলে সীসার জন্য বরাদ্দকৃত তাপ। সীসা যতটুকু তাপ পাইছে, এইটা কয় উপায়ে ব্যয় হয়েছে? 2 উপায়। 27 ডিগ্রি সেলসিয়াস সীসা থেকে 327 ডিগ্রি সেলসিয়াস সীসা। দ্যাট মিনস এই উপায় কি? এম এস ডেল থিটা রূপে। আবার এই জায়গায় 327 ডিগ্রি সেলসিয়াসের কঠিন সীসা থেকে 327 ডিগ্রি সেলসিয়াসের তরল সীসা, অর্থাৎ প্লাস এম এল এফ, তাই না?
এটা কিসের জন্য দিছি? এটা দিছি এটার জন্য। এটা কি এমএস ডেল থিটার কারণে হয়েছে, আর এটা কিসের জন্য হয়েছে? এমএলএফ এর কারণে হয়েছে, তাই না? এমএলএফ এর কারণে হয়েছে। এখন দেখো এখানে যে এখানে যেই ভর এখানে যেই ভর সব ভর কি কাটাকাটি না? কাটাকাটি চলে যাবে এখানে। তাহলে এখানে এস এর ভ্যালু দেওয়া আছে না? এস এর ভ্যালু কত? 126 জুল পার কেজি পার কেলভিন, 126 জুল পার কেজি পার কেলভিন। ডেল থিটার ভ্যালু আমরা জানি না কত? 327 মাইনাস 27 কত থেকে কততে গেছে? 327 থেকে 27 থেকে 327 গেছে। তার মানে পরিবর্তনটা কত? 327 মাইনাস 27, শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। ডিগ্রি সেলসিয়াসই রাখবো, কারণ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন যে কথা, ক্যালভিনের পরিবর্তন এক কথা। দ্যাট মিনস এখানে 300 বসাচ্ছি, এখানে দ্যাট মিনস কত বসাচ্ছি? 300 বসাচ্ছি ভাইয়া। 327 থেকে 27 বাদ দিলে এলএফ এর ভ্যালু দেওয়া আছে না? এলএফ এর ভ্যালু কত দেওয়া আছে? 25200, 25200 জুল পার কেজি। ইউ এরটাই তো বের করবো, ইউ এর ভ্যালুটাই তো আমার টার্গেট বের করা। 75%কে আমরা কি লিখতে পারি? 75%কে আমরা লিখতে পারি, 75% কেমনে আসছিল? 25% নিয়ে গেছে দেয়াল, বাকি রইল কত? 100 মাইনাস 25 মানে 75। 75% নেবে কে? সীসা। তাহলে এখানে একবার লিখতে পারি কি? 75/100। তাহলে 1 সমীকরণ 51 ইউকে বের করে ফেলতে পারবো না? ইউকে একবারে বের করে ফেলতে পারবো, তাই না? পক্ষান্তর করো, পক্ষান্তর করে ডিরেক্টলি ইউকে বের করো। এখানে আসবে হাফ ইউ স্কোয়ার 75/100, হাফ ইউ আর 75/100 ওই পাশে পাঠিয়ে দাও, ওখানে ভ্যালুগুলো বসাও। তাহলে ভ্যালুগুলো বসায় চলো আমরা হিসাব করি। 126 গুণন 300 যোগ 25200 ইন্টু 100/75 ইন্টু 2। তাহলে আমার এখানে চলে আসতেছে এটা, এটাকে রুট করতে হবে, আবার রুট করলে আমার আসতেছে 409.87। 409.87 যারা দিছো তারা কারেক্ট। তাহলে আমরা এইভাবে এই অ্যান্সারটা করে ফেলতে পারি। তাহলে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। সো আমাদের এখানে সেগমেন্ট করে নিতে হয়েছে যে এই রূপান্তরটা। তাহলে আজকের ক্লাসটা আমরা এই বলে শেষ করতে পারতেছি, যেই 200 জন এখানে আসো তারাই অ্যাকচুয়ালি বলবো যে অ্যাকচুয়ালি পড়াশোনাটা থেকে কিছু আদায় করে নিতে চাও, ঠিক আছে? সো অনেকে নেট প্রবলেমের কারণে যুক্ত না হতে পারে, তাদের ক্ষেত্রে ভিন্ন। কিন্তু যারা সুযোগ পাওয়া সত্ত্বেও পড়তেছো না, তারা অ্যাকচুয়ালি নিজেকেই নিজে ঠকাচ্ছ। আমাকে কেউ ঠকাচ্ছ না, কারণ আমার সব কিছুই একই থাকবে, তোমরা ক্লাসে ঢুকো বা না ঢুকো, রাইট? সো আলটিমেটলি এই জায়গাটা থেকে তোমাদের আমি বলবো আরেকটু সিনসিয়ার থাকতে। ভাই এই স্লাইডটা দিয়ে দিব, এখানে যা যা লেখা আছে সব কিছুই থাকবে, জাস্ট তোমাদের একটু সিনসিয়ারভাবে পড়াশোনা করতে আমার তরফ থেকে সাজেশন থাকবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এই বলে শেষ করে দিচ্ছি। আজকের ক্লাসে আমরা দুইটা সেগমেন্টের সবগুলো ম্যাথ দেখলাম। আমরা থার্মোমিটার রিলেটেড যেই টাইপের ম্যাথ আসতে পারে সবগুলো করছি। গত ক্লাসে থার্মোমিটারের বেসিক পড়ছে, আজকে থার্মোমিটারের ম্যাথগুলো করছি। যত টাইপের আসা সম্ভব মোটামুটি সবগুলো দেখছি। শক্তির রূপান্তর এবং তাপশক্তি এটা নিয়ে যত টাইপের ম্যাথ আসা সম্ভব মোটামুটি সব টাইপের দেখছি। এগুলো যদি ভালো করে এত থাকে, অন্য ম্যাথগুলো দেখবো ঘুরে ফিরে একই, জাস্ট ভাষা বা মানে হয়তো চেঞ্জ, বাট বাকি সব কিছু মোটামুটি একই। আমি এই চ্যাপ্টারে যা যাই পড়াবো দেখবা ওই চ্যাপ্টারে প্রত্যেকটা জিনিসে তুমি দক্ষ হয়ে গেছো ইনশাল্লাহ। জাস্ট আমার সাথে একটু সময়টা দিতে হবে, আমাকে জাস্ট একটু সময়টা দিতে হবে, আমার সাথে একটু থাকতে হবে। অ্যান্ড যা যা ভাইয়া লিখতে বলতেছি তা লিখতে হবে। অ্যান্ড প্রত্যেকটা ক্লাস করতে আসার আগে আগের ক্লাসের পড়াগুলো একটু করে রিভিউ করে নিবা, তাহলে পরের ক্লাসটা পড়তে আর একটু ক্লিয়ার লাগবে, আর একটু স্পষ্ট লাগবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, আজকে আমাদের পড়াটা এই পর্যন্তই রাখি। আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব। আল্লাহ হাফেজ তাহলে সবাইকে।